রিটেন হয়ে গেছে ফাইনাল, মানে এমবিবিএস ফাইনালে রিটেন শেষ। ভাইবার জন্য কিছুদিন গ্যাপ চলছে। তখন একটা ভাইবার আগে প্রায় 6-7 দিন গ্যাপ থাকতো। 3টাই তো পরীক্ষা হতো, সার্জারি, মেডিসিন অ্যান্ড গাইনি। তো যাই হোক, আমার সার্জারি পরীক্ষার 7-8 দিন বাকি আর কি। রিটেনের পরে না প্রায় 15 দিন পরে আমাদের ভাইবা শুরু হয়েছিল। তো অ্যাট দ্য মিড ওয়ে, মানে ভাইবার আগে মানে মানে ইউজুয়ালি আমরা স্ট্রেস থাকি, আপনারা জানেন এই জিনিসগুলো, পড়াশোনাগুলো খুবই ডিফিকাল্ট, অনেক কিছু একসাথে মনে রাখতে হয়। তো আমি আবার একটু পাগলামি করছিলাম, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে ভাত খেলে ঘুম পায়, ভাত খাওয়া বন্ধ করে দিব, শুধু রুটি খাবো, রুটি খেলে ঘুম কম পাবে। তো যে কীরকম করতাম, পড়াশোনা করতাম। আরও আমি সবসময় ফার্স্ট ডেতে পরীক্ষা দিতাম। তো আমার রোল, যেহেতু আমি এ ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তো আমি ফার্স্ট দিন আমার পরীক্ষা হতো। তো আমি কারোর কাছ থেকে কোয়েশ্চেন কেমন হয়, প্যাটার্ন কেমন হয়, পরীক্ষা কেমন হয়, কোনো আইডিয়া থাকতো না। আর আমাদের সিনিয়ররাও আমাদের সাথে অত কমিউনিকেট করতো না। যাই হোক, অনেক কারণে আমি স্ট্রেস ছিলাম। তারপরে তো একদিন কি হলো, রাতের বেলা আমি পরে আমি তো সারাদিন ঘুমাই না, আমি ঠিক 12টায় ঘুমাই যাই, আবার ভোরে উঠে যাই, ভোর 4টার দিকে। আমি সবসময় আর্লি রাইজার, কখনো রাত জাগতে পারি না। তো আমি ঠিক 12টার সময় ঘুমিয়ে গেছি। এশার নামাজ তো পড়েছি আরও আগে, 8টা সাড়ে 8টার দিকে। তখন আমি নামাজ পড়তাম, কিন্তু মাঝে আমি কিছুদিন নামাজ ছেড়ে দিয়েছিলাম, পরে আবার ধরেছি। তো যাই হোক, এগুলো অন্য কথা। তারপরে আমি ঘুমানোর এই 5 মিনিটস ম্যাক্সিমাম, জাস্ট আমি শুয়েই ঘুমাই গেছি। 5 মিনিটস হঠাৎ মনে হলো যে কি যেন আমার খাটের মধ্যে জোরে একটা ধাক্কা দিল। তো এখানে একটু বলতে হবে, কথা বেশি বলতে হবে, আই এম সরি। সেটা হচ্ছে কি, আমাদের রুমে ছিল 4টা বেড, আমরা 4 রুমমেট একসাথে থাকতাম। তো আমার বেডটা ছিল একদম জানালার পাশে, এবং রুমের এন্ট্রেন্সে যে দরজাটা, যে ডোরটা থাকে, সেই ডোরটার পিছনে। তো ওই ডোরটা যদি কেউ ফুল লেংথে খুলে ফেলতো, তাহলে ওই দরজাটা এসে সবসময় আমার খাটের মানে আমি যেদিকে পা ছিল ওইদিকে যে জায়গাটায় পা থাকে ওই জায়গাটায় এসে লাগে, মানে দরজাটা খুব জোরে কেউ খুললে। তো আমি ঘুমের মধ্যে মনে হলো যে কেউ ওই ঠিক পায়ের কাছে আমার খাটের যে স্ট্যান্ডটা ছিল, আমাদের ছিল আয়রনের বেড। তো মনে হচ্ছে কেউ বোধহয় ধাক্কা দিয়েছে, এর জন্য আমি এরকম ধাক্কা খেয়ে উঠে গেছি। অনেকটা আপনারা কনজিউরিং মুভিতে দেখান না, ওরা আবার একটু বেশি বেশি দেখায়, লাইক ওই যে কম্বল টান দিয়ে সরাই দিল, বা ধরাম করে টান দিয়ে মাটিতে ফেলে দিল। নো, নট লাইক দ্যাট। এগুলো জাস্ট সিম্পল একটা পুশ, জাস্ট আ সিম্পল পুশ আমার কাছে মনে হলো। তো আমি তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম যে রুমে কে ঢুকলো এরকম বোকার মতন রাত 12টার সময়, তাও আবার দরজা দিয়ে আমার বিছানা একটা বাড়ি দিল। তো দেখি কেউ নাই। আমার 3 রুমমেট পড়তেছে, ওরা আবার রাত জাগতো। আমার 3 রুমমেট পড়তেছে, ওরা কেউ নেই, ওরা জানে যে আমি আর্লি ঘুমাই। তো আমি দেখি কেউ নেই, কিছু নেই, রুম দরজা বন্ধ। আমি আবার শুয়ে পড়ছি। এরপরে একটা অদ্ভুত ঘটনা হয়। এখন আমি বলতে পারবো না যে এটা স্লিপ প্যারালাইসিস ছিল কি না, বা অন্য কোনো কিছু ছিল কি না, আমি জানি না। মানে হঠাৎ করে আমার মানে কি বলবো, অল অন এ সাডেন মনে হলো অ্যাট দ্য মিডল অফ দ্য রুম থেকে সামথিং ইজ প্রসিডিং টুয়ার্ডস মাই বেড। এবং আমি প্রাণপণে চেষ্টা করতেছি টু রেজিস্ট ইট, প্লিজ ডোন্ট কাম, এরকম একটা আর কি। এটা অনেকটা ধরেন পানিতে ডুবে গেলে মানুষের যেরকম একটা ফিলিংস হয় না, যে সে প্রাণপণ চেষ্টা করতেছে ভেসে থাকার, আর আরেকজন তাকে মানে চেপে পানিতে ডুবিয়ে দিচ্ছে, এই টাইপের একটা ফিলিংস। মানে নট যেমন বেশিরভাগ সময় মানুষজন বলে না যে গলা টিপে ধরে, খামচি মারে, কি সব বলে মানুষজন, এগুলো কিচ্ছুই না। জাস্ট আমি একটা জিনিসকে ভয় পাচ্ছি, কেন ভয় পাচ্ছি সেটাও আমি জানি না, বাট আমি বুঝতেছি যে মিডল অফ দ্য রুম থেকে এটা গ্র্যাজুয়ালি আমার বেডের দিকে আসতেছে, এবং একটা সার্টেন ডিস্টেন্সে আসার পরে ওইটা থেমে যেত। কিন্তু তাতেও আমি পাগলের মতন ভয়ে আর কি অস্থির হয়ে যেতাম, এবং তারপরে আমি কমপ্লিটলি কনশাস হয়ে যেতাম। মানে এই ঘটনাটা আমার হয়তো সেমি কনশাস একটা স্টেটে,
আমি বলবো না যে ঘুমে, আমি স্পষ্ট টের পাচ্ছি, আমি মানে বুঝতে পারতেছি আমার রুমমেটরা নড়তেছে ফিরতেছে সব কিছু করতেছে, বাট মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটছে। এবং ফুললি কনসিয়াস হওয়ার পরে আর সারা রাত আমি ঘুমাতে পারতাম না। এই ছিল আমার ফার্স্ট টাইম ঘটনাটা। তো এইভাবেই অনেক দিন চলছিল। এবং যখনই আমি ওই বিছানায় বাড়িটা খেতাম ঘুমাতে গেলে, মানে আমি তো দোয়াই পড়তাম সবসময়, দোয়া টোয়া পড়ে শুতাম। বিছানায় যখনই ওই ধাক্কাটা লাগতো তখনই আমি বুঝতাম যে আজকে আমি আবার ভয় পাবো, এবং আমি খুব কাঁদতাম। কাউকে বলতাম না, কাউকে বললে কেউ বিশ্বাস করবে কি না, বা এগুলো শেয়ার করার মতন জিনিস কি না, বা রুমমেটদেরকে বলবো কি না, এইগুলো আমার আমি একটু ইন্ট্রোভার্টই বলা যায়। আমি এই সমস্ত জিনিস কাউকে বলতে পারতাম না, আব্বা মা ছাড়া। তারপর এরকম হতো, প্রায় দিনই কান্নাকাটি করতাম, মানে ওই ডান পাশে ফিরে মুখ ঘুরে আমার রুমমেটটা যাতে না দেখে আমি কাঁদতাম যে আজকে আমি আবার ভয় পাবো। তো যাই হোক, এক সময় কি হয়, এরকম ঘটনা ফ্রিকুয়েন্টলি মনে হয় 2 দিন 3 দিন পর পরই আমার সাথে হতে থাকলো, যে কিছু একটা আসে, আমার একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত সে আসে, তারপরে আর আসে না, এসে আমাকে ভয় দেখায়, একদম কাঁপায় টাপায় চলে যায়। তা আমি অনেক পড়াশোনা করছি পরে অনেক টাইমে, যে স্লিপ প্যারালাইসিস হয়, মানে স্লিপ প্যারালাইসিসে দেখা যে কেউ একটা ক্রিপি একটা থিংস হ্যাপেন, আমি তো কিছু দেখতাম না, জাস্ট আমি ভয় পাইতাম, এবং আমি ফিল করতাম যে কিছু একটা আসতেছে আমার দিকে, তো কিছু দেখতাম না। যাই হোক, এভাবে অনেক দিন চলে গেছে। তারপরে আমার সার্জারি পরীক্ষার আগের দিনও একই ঘটনা হলো। সেদিন ভাইবা আমার সার্জারি ঘুরলো। তখন হয় না, মানুষের ভয় পেতে পেতে একটা সময় মানুষ খুব ডিসপারেট হয়ে যায়, রাগ উঠে যায়। আমি ওরকম রেগে গেছিলাম একদিন। ভাইবাটা দিয়ে আসলাম, জঘন্য একটা পরীক্ষা দিছি, মানে কি বলবো, মানে আমি কিছু বুঝে ওঠার আগে আমার পরীক্ষা শেষ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, পাশ করছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষাটা আমি আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী আপ টু দি লেভেল ছিল না। নেক্সট কি হলো, আমার মনে আছে তারপরে আমাদের গাইনি পরীক্ষা ছিল। তো গাইনি তো অলওয়েজ মেয়েদের উপর একটা প্রেশার থাকে, মেয়েদেরকে পাশ করতে হবেই। মেয়েদেরকে পাশ করাটা একটু আটকায় করায়, মানে মেয়েদেরকে এত সহজে পাশ করায় দেয় না, ছেলেদেরকে সহজে ছেড়ে দেয় গাইনিতে, কিন্তু মেয়েদেরকে না। তারপর আমি একদিন ঘুমের মধ্যেই নাকি বিশেষ, মানে এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন স্টেটে ছিলাম তখন। আমি নিজে যখন ওই ধাক্কাটা খেতাম, আমি পুরাপুরি জেগে উঠে বুঝতাম যে আজকে আমি ভয় পাবো, এবং তারপরে আমি কোন স্টেটে চলে যেতাম, সেমি না ফুললি আনকনশিয়াস নাকি ডিপ স্লিপ, আই ডোন্ট নো, কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার রুমমেটরা লাইট জ্বালায় পড়তেছে, আমি সব কিছু বুঝতে পারতাম, বাট আই ক্যান নট মুভ মাই বডি। খালি ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স আসতো যে আমি এটাকে আসতে দিব না আমার কাছে, কেন তাও জানি না, কারণ আমি কিছুই দেখি না, খালি ভ্যাকেন্ট একটা জিনিস। যাই হোক, তারপরে আমি একদিন ঘুমের মধ্যে নাকি কি আমি মানে মনে মনে জোরে চিৎকার দিয়ে, ওই যে মানুষ কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি মনের মধ্যে থেকেই বললাম যে তুই কে, আমাকে এরকম ভয় দেখাস, আমি তোকে দেখবো, এরকম একটা মানে ভিতর থেকেই বোধহয় আমি বলে ফেলছিলাম। বলার পরে মানে আমার ওটা যখন আমার দিকে প্রসিড করতো, তখন আমার সমস্ত বডিতে খুব মানে কি বলবো, অনেক ট্রেমর হইতো, গা হাত পা কাঁপতো খুব। তখন হঠাৎ করে আমার গা হাত পা কাঁপা থেমে গেল, এবং আমি অবাক, কিরে চলে গেছে নাকি, বা আর হবে না নাকি। তারপর আমি কিছুক্ষণ পরে দেখি কি একটা আলোর মধ্যে দেখি একটা লোক, কত আমি তখন আমাদের বয়স কত ছিল আমার মনে নেই, আচ্ছা যাই হোক, আর মনে হলো যে 28-30 এরকম বয়সী, খুব একটা বয়স্ক কিছু লোক না, বা কোনো ইয়ে ছিল একটা, মানে খুব সুন্দর একটা চেহারা। মানে আমি সাল্লাহ, আমি এই জিনিসটাকে দেখে ভয় পাচ্ছি, দেখি সুন্দর একটা ছেলে, তার মাথার চুলগুলো সব লাল। আমি বললাম যে বাহ, এত ফরেনারের মতন দেখতে। তা আমি একে দেখে ভয় পাচ্ছি, এটাকে দেখে আমি কেন ভয় পেলাম। কিন্তু এইটা আমি যখন ভাবছি, বা আমি জানি না আমি কি বলছি না কি করছি জানি না, ওটা আমার দিকে তাকিয়েছিল, এবং ওই চোখ, ওইটা খুব স্কেয়ারি ছিল। আমি ওই চোখটার বর্ণনা কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না। অসম্ভব লাল, অসম্ভব রাগ, অসম্ভব মানে যত রকমের ব্যাড
ইন্টেনশন, মোটিভ, নট এনিথিং ফিজিক্যাল অর সামথিং, জাস্ট রাগ। রাগটাই আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড রাগ এবং প্রচণ্ড হিংস্র ভয়ঙ্কর একটা দৃষ্টি, এবং চোখ দুটো টকটকে লাল। ওইটা দেখার পরে আমার আবার ট্রেমর হওয়া শুরু করছে। আমি তখন বুঝতে পারছি যে কেন আমি এটাকে ভয় পাই। এ অ্যাটলিস্ট মানে মানুষের মতন দেখতে হলেও এই মানুষ না। এখন উনি কী ছিলেন বা কি কেন এরকম করছিলেন আমি আই ডোন্ট নো। আচ্ছা, তারপরে এরকম ঘটনা ওনার দেখার পরে ওই ফ্রিকোয়েন্সিটা একটু কমে গেল মানে কি ওই রকমভাবে হতো না। আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করছিলাম যে ঠিক আছে আমি দিনের বেলা ঘুমাবো, আমি রাতে যাব, আর আমাকে ভয় দেখাতে পারবে না। তো এটার সাথে আমি যে ব্যাটেলটা করছিলাম নিজে, মানে আমি আমার আব্বাকে বলতেছিলাম যে আব্বা আমি এরকম ভয় পাই, আমি একটা অদ্ভুত জিনিস দেখি। আব্বা বলে কি কিচ্ছু না, এগুলো পরীক্ষা স্ট্রেসের জন্য, তুই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবি পরীক্ষার আগের দিন, তোরা পড়া হোক না হোক। তা আমি আমার আব্বার সাথে বেশি কমিউনিকেট করি সব বিষয়ে, এনিথিং। তো যাই হোক, আব্বা বলো কিচ্ছু না, তুই ভয়ের জন্য এরকম করতেছিস। যাই হোক, আমি ঘুমের ওষুধও খাইলাম, তারপরে ওইটা একটু ফ্রিকোয়েন্সিটা কমছে, কিন্তু আমার একটা পরীক্ষা খারাপ হয়ে গেল। যখনই আমার একটা পরীক্ষা খারাপ হয়ে গেল, এবং সেই সময় একটা বন্যা হয়েছিল, আপনারা জানেন কি না মনে নেই আমার সালটা, হ্যাঁ বুড়া হয়েছে, বুড়া মানুষদের এগুলো মনে থাকে না। একটা বন্যা হয়েছিল, ওই পুরা রেল লাইন ডুবে গেছিলো। আমাদের মেডিকেল কলেজে যাওয়ার বাসেও যাওয়া যেত, আর রেল লাইন দিয়েও মানে ট্রেনেও যাওয়া যেত। হ্যাঁ, তো ওই ট্রেন লাইনও ডুবে গেছে এরকম অবস্থায়। তো ওই সময় একটা টাইমে এরকম ছিল যে সার্টেন পিরিয়ড অফ টাইম ওই রুমে আমাকে একা থাকতে হয়েছিল। এবং তখন আমি কি করলাম, আমি জাস্ট এই যে আমার রুটিন রিভার্স করে দিয়েছিলাম। আমি সারা রাতি নামাজের উপরে বসে পড়ালেখা করতাম। যখনই আমার ভয় লাগতো আমি নামাজ পড়তাম। তা নামাজ পড়তাম, নামাজ পড়লে আমি দেখতাম যে কিচ্ছুই হচ্ছে না, নাথিং এলস, সব কিছু পারফেক্টলি অল রাইট। তারপরে এরকম আর আমি সারা দিনের বেলা ঘুমাতাম 11টার সময়। তো 11টার সময় ঘুমিয়ে উঠে, তো এইভাবে যাই হোক আমি যখন প্রায় আমার নেক্সট পরীক্ষাটা যখন চলে আসলো, আমাদের আপনি জানেন তো সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়। সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যখন আমি দিচ্ছি, তখন 1 মাসের মতন আমি একাই ছিলাম আমার রুমে, এবং এইভাবে আমি জাস্ট রিভার্স টাইম এবং একাই আমি জায়নামাজে বসে পড়তাম। পড়ালেখার বই খাতা নিয়ে সব কিছু নিয়ে জায়নামাজেই বসে থাকতাম, যে ভয় লাগলেই আমি নামাজ পড়তাম, আর আমার ভয় লাগতো না। তারপরে এভাবে দিন গেল। তারপরে আমার ফাইনাল পরীক্ষা, আবার নেক্সট পরীক্ষাটা আর কি, যেটাতে আমরা জানি সাপ্লি দিলে আবার ওটা ক্লিয়ার হয়ে যায়। ওই পরীক্ষাটার টাইম যখন আসলো, একদিন আমার রুমে অনেকগুলা মেয়ে গল্প করতে আসছে। তো ওদের গল্প আমি শুনতেছিলাম, শুনতে আমি অনেক দিন পর রাতে ঘুমায় গেলাম। এগুলো কিন্তু সব পুরো ঘটনাটাই আমার হোস্টেলে। আমি যখন বাসায় আসতাম আমার সাথে কিচ্ছু হতো না, হোস্টেলে এই ঘটনাগুলো ঘটতো। তো যাই হোক, এটা আগেই বলা উচিত ছিল, আমি সরি। আমি বলছি আমি ভালো বক্তা না, আমি সরি। আচ্ছা, তারপরে আমি না, ওরা গল্প করছে, আমি ওদের গল্প শুনছি এবং আমি খুব এনজয় করতেছি। আর আমার পড়া আগেও ভালো ছিল, তখনও ভালো ছিল, মানে প্রিপারেশান নিয়ে আমার কোনো ভয় ছিল না আমার কাছে। আমি তখন বসে বসে আজাইরা টপিক্স পড়তাম, বেশি টপিক্স, মানে যেগুলো দরকার ছিল না ওগুলোও পড়তাম। যাই হোক, তারপরে আমি ওদের গল্প শুনতে আমি ঘুমিয়ে গেলাম। এই ফার্স্ট অনেক দিন পরে আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম, আমি কোনো ভয় পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, কোনো না কোনোভাবে তো আমার ভয় পাওয়ার কথা, ভয় পেলাম না কেন, কি হয়েছে? আচ্ছা, তারপরে এভাবে চলে গেল। তারপরে আমি রিটেন দিলাম। রিটেনের পরে আবার কিছুদিন পরে, প্রায় 21 দিন পরে না 14 দিন পরে, আমার খেয়াল নাই, ভাইবা হলো। ঠিক ভাইবার 2 দিন 3 দিন আগে, আমি কিন্তু এখনও রাতে ঘুমাই না, আমি ওই দিনে পড়ি, দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। এভাবে প্রায় 4 মাসের মতন বোধহয় চলে গেছে, না 6 মাস, ইয়াস 6 মান্থ এরকম চলে গেছে। আমি মানে আর সুযোগই দিই না যে আমি রাতে ঘুমাবো আর এই আমাকে ভয় দেখাবে। তারপরে আমি পরীক্ষার যেদিন আমার ভাইবা, তার আগের দিন রাতে কি অদ্ভুতভাবে আমি ঘুমাই গেলাম জায়নামাজের উপরেই। আমি ঘুমাবো না প্ল্যান করা, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে দেখলাম কে যেন ওই লোকটাকে, ওই ছেলেটাকে, কি অদ্ভুত, এখন দেখি কি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে এবং সে মাথা নিচু করে, ওই যে 2 হাঁটুর মধ্যে মাথা গুজে রাখলে মানুষের পজিশনটা যেরকম হয় সেরকম করে আছে, এবং আমাকে কে জানি পিছন থেকে বলতেছে, এ জীবনে আর কোনো দিন তোমাকে ভয় দেখাতে পারবে না।
আই ডোন্ট নো এটা আমার কে দেখাইছে, নাকি এটা আমার মন থেকে, আমার মনই। এখন ওনাদের প্রথম ভাইটা হয়, অর্থাৎ আমার শাশুড়ির মামা যখন হয়, তো আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আতুর ঘর বলে একটা কনসেপ্ট ছিল তখন। দ্যাট ইজ বেসিক্যালি যখন একজন অন্তঃসত্ত্বা মহিলা, উনি যখন বার্থের পরেও ওনাকে একটু কিছুদিনের জন্য আলাদা রাখা হতো। এটার কিন্তু অ্যাকচুয়ালি একটা কারণ ছিল, নট বিকজ সে ইমপিওর বা এনিথিং লাইক দ্যাট, বাট বাচ্চারও একটা অ্যাক্লেমেটাইজেশন করতে একটুখানি সময় লাগে, সেইটার জন্যই একটুখানি আলাদা করে রাখা হতো। এবং তারপরে কিছুদিন পরে হয়তো তাদেরকে আবার সেই ফ্যামিলির সাথে অ্যাসিমিলেট করা হতো। তো এখন যেটা হয় আর কি, মানে জাস্ট ফর সব থেকে আর কি বলি কি, যে মামা হইলেন। তো এখন মামা হওয়ার সময় আর কি নানি উনি তখনও আতুর ঘরে আছেন। তো যেটা হয় আর কি, প্রিভিয়াস প্রত্যেকটা বার্থের সময় একজন গ্রামের থেকে ওনাদের এক রিলেটিভ আসতো একদম সব কিছু এইসব দেখরেখ করার জন্যে। তো এখন এই যে রিলেটিভটা যিনি গ্রামের থেকে আসবেন, উনি আর কি তখন মানে ওই পশ্চিমবাংলার সাইডে কি রয়ে গেছেন আর কি। তো খবর ওনাকে দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল যে আসেন। তো মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে সেদিন একটা শীতকালের সকালের মতনই ছিল, অ্যান্ড এই যে রিলেটিভটা ওনার যে আসার কথা, এই রিলেটিভেরও আসার কথা কেন, চিঠি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে 2 দিন আগে, টেলিগ্রাম করা হয়েছে, না চিঠি মনে হয় দেওয়া হয়েছিল, টেলিগ্রাম না, তো চিঠি দেওয়া হয়েছে, তো ওনারও আসার কথা। তো এখন সকালবেলার দিকে সব বাচ্চারা খেলাধুলা করছে টরছে, সব জায়গায় বিশাল বড় বাড়ি। ঠিক এরকম একখানা সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে নানি হঠাৎ দেখে যে ওই যে রিলেটিভ যে দেখতে আসবে সে অলরেডি চলে এসছে। তো সে চলে আসে, তো সে চলে এসে কিন্তু আবার একটা খুব অদ্ভুত জিনিস সে করা শুরু করে, সে কিন্তু পুরো ঘরের মধ্যে ঢুকছে না। তো নানি তাকে জিজ্ঞেস করে যে কি গো, তুমি আসছো কখন? তোমাদের তো কালকেই চিঠি পাঠাইলাম, তুমি এত তাড়াতাড়ি আইলা কেমনে বলো তো? বলে আর বলো না, চলে আসছি আমি তো টেলিগ্রাম পেয়ে গেছি, টেলিগ্রাম পেয়েই আমি চলে আসছি। বলে বাহ, খুব তাড়াতাড়ি চলে আসলা তো তুমি, খুব ভালো। তার কোনো কথাবার্তা না, সে প্রথম কথাটাই বলে হচ্ছে গিয়ে দাও দাও দেখিনি, বাচ্চাটারে দাও তো আমার কোলে। তো তখন নানি বলে যে তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, তুমি একটা সফর করে আসছো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে তুমি আসো নিও। কিন্তু ওই মহিলা অ্যাডামেন্ট যে তুমি দাও বাচ্চাকে, এক্ষুনি আমার কোলে দাও, যাও তুমি ফ্রেশ হও। বলে না, আমার ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই, যাও তুমি ফ্রেশ হও। আস্তে আস্তে করে গলার স্বর বাড়তে থাকে তার, বলতে থাকে বাচ্চাটা আমাকে এক্ষুনি দাও, তুমি আমার হাতে বাচ্চা দাও, তারপরে যাও তুমি ফ্রেশ হইতে। মানে রাগারাগি করে শুরু করছে সে, অর্ডার, রাগ, চিৎকার, এরকম একখানা সময় সে আস্তে আস্তে করে না আরো আগে আসা শুরু করে, আরো এগোতে শুরু করে সে, একটু 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 করে সে আরো হেঁটে হেঁটে সামনে আসা শুরু করে। নানির এবার না একটু ভয় লাগা শুরু করে। নানি এবার একটা জিনিস বোঝে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সামথিং ইজ রং, কিন্তু কি রং সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই। এই মহিলা ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে এসে এবার হাত বাড়িয়ে বাচ্চা নেবে, কিন্তু নিতে পারছে না, খালি বলে যে বাচ্চাটা আমাকে দে, বাচ্চাটা আমাকে দে। এরকম সময় নানি কিছু বুঝতে পারেন না, কিন্তু নানিও খুব ডাকসাইটে মহিলা ছিলেন, বুঝতে হবে, একজন খান বাহাদুরের স্ত্রী, বুঝতে হবে সি ইজ অলমোস্ট লাইক লর্ড সামথিং অ্যান্ড লেডি সামথিং, তিনিও ছিলেন ওই রকম। ঠিক এই মহিলা যখন কাছাকাছি আসছে, একটু কাছাকাছি, নানির গায়ে যত জোর ছিল সেই দিয়ে সে কষায় একটা লাথি মারে। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে গিয়ে লাথিটা খেয়ে মহিলা উড়ে চলে যায় একদম দরজার কোনায় ওইখানে। তারপরে সে ওই দরজার ওইখান থেকে নিজেকে ঘষ্টাইতে রীতিমতন ড্র্যাগ করতে করতে এনে মাথাটা বার করে বলে বলতেছি তোরে দে, তুই দিস না কেন, বলতেছি তোরে দে। এই সময় নানি চিৎকার করে ওঠে। এই চিৎকারে আরো কিছু সার্ভেন্টস ছিল এদিক ওদিক থেকে, তারা সবাই চলে আসে, কিন্তু তারা এসে ওই মহিলার কোনো হুদিসই পায় না, অ্যাবসলিউটলি কোনো হুদিস পায় না। 2 দিন পরে উনি ঠিকই আসেন বাচ্চা দেখার জন্য। এখন কি এসেছিল, কে এসেছিল, তাদের আসলে অনেক বক্তব্য আছে এসব নিয়ে, প্রচুর বক্তব্য। এটাও বলে যে 6 মেয়ের পরে প্রথম পুত্র সন্তান হচ্ছে,
মানে উপরেলাই জানে আসলে কি ছিল। কিন্তু এই একখানা ছোট্ট একটা ঘটনা ছিল আর কি, এটা আমার শাশুড়ির থেকে শোনা। হ্যাঁ, বেশ প্রচলিত ঘটনা। ইনফ্যাক্ট ওই বাড়ির আরো অনেক অনেক ঘটনা আছে, এই একখানা ছোট্ট বললাম আর কি। থ্যাংক ইউ। এটা অসম্ভব সুন্দর ঘটনা আসলে, এবং আমার মনে হচ্ছে যে মানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন না, ওইটা আরো সুন্দর ছিল, মানে অনেক ভালো ছিল। কারণ সব জিনিসের পিছনেই না একটা না কোনো একটা কারণ, একটা কোনো ব্যাখ্যা থাকে। দ্য ফ্যাক্ট যে নানি একলা কেন ছিল, এই আতুর ঘরের কনসেপ্টটা আজকাল লোকজন কিন্তু জানে না স্যার। তাই জন্য জানা দেওয়া যে কেন একজন অন্তঃসত্ত্বা মহিলা ইভেন আফটার ডেলিভারি উনি একা ছিলেন কিসের জন্য, সেটাই তো। তো ওইখান থেকে এই ব্যাপারটা আসলে অনেক কিছুই হয় আর কি, যেগুলো না ঠিক। ঢাকা যশোর সবসময় যাতায়াত করা দরকার হয়। আমার ঢাকাতে অফিস আছে, তো সেই ক্ষেত্রে আমার সবসময় লং এ যাতায়াতটা খুব বেশি হয়। তো এই ঘটনাটি চিটাগাং থেকে ফিরে আসার সময়, ঢাকাতে ফিরে আসার সময় রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনাটি ছিল 2020 সালে বর্ষাকালে ঘটনা। তো চিটাগাং থেকে আমি যশোরের গাড়িতে করে যশোরে আসব। সাধারণত গাড়িটি ছিল সন্ধ্যা 7টার সময়। তো চিটাগাং থেকে যশোরে আসতে গাড়ি অ্যাভারেজ 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এমন সময় লাগে। তো তেমন একটা প্রস্তুতি নিয়েই সাধারণত আমি বের হই, কারণ আমি নিয়মিত এই রুটগুলোতে যাতায়াত করি। তো চিটাগাং রোড নিয়ে অনেক সময় বিভিন্ন ঘটনা এর কাছে শোনা যায়। তো সেইবারই আমার প্রথম একটা ঘটনা এক্সপিরিয়েন্স হয়, আমার নিজের এক্সপিরিয়েন্স হয় আর কি। তো সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি। আমি যেদিন বের হয়েছিলাম ওখান থেকে, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পাশাপাশি অনেক ঝোড়ো বাতাস ছিল। তো সেই ক্ষেত্রে গাড়ির স্পিড, আমি যে গাড়িতে আসছিলাম গাড়ির নাম আমি বলতে চাচ্ছি না, আমি যে বাসে আসছিলাম আমি ছিলাম ড্রাইভারের পিছের সিটে। ড্রাইভারের মাঝখানে একটা গ্রিল থাকে, তার পিছের সিটে আমি ছিলাম জানালার পাশে। তো বিভিন্ন সময় ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল, রাস্তায় কেমন সমস্যা হয় ইত্যাদি বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে। বলতে বলতে ড্রাইভার বলছিল যে বর্তমানে ডাকাতির প্রবণতা অনেক বেশি হয়েছে, বা অনেক কিছু অনেক সময় দেখা যায়, তারা লং এ এই রোডগুলো গাড়ি চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। হতে হতে রাত তখন প্রায় 1টার কাছাকাছি আমরা কুমিল্লা পার হয়ে চলে আসছি। কুমিল্লা দাউদকান্দিতে ঘটনাটি। তো দাউদকান্দিতে আমরা একটা ফাঁকা জায়গায় আসার পরে দেখি আমাদের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স পার হয়ে গেল। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম অ্যাম্বুলেন্স পার হয়ে গেল, অ্যাম্বুলেন্সের ভিতরে সব রকম লাইট টাইট জ্বালানো, অ্যাম্বুলেন্সে সাইরেন বাজছে, কিন্তু জাস্ট রোগী একাই আছে। আবার রোগী উঠে বসছে বা হচ্ছে আপনার শুয়ে পড়ছে, এরকম হচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, তাকে রোগী মনে হচ্ছে না। তো ব্যাপারটা কেমন, আপনি রোডে চলতে গেলে অনেক সময় দেখবেন হাই স্পিডের গাড়িগুলো যখন ওভারটেক করে, তখন দুইটা গাড়ির স্পিড যদি বেশি থাকে, তখন কিন্তু পাশের গাড়িতে কি হচ্ছে ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, কারণ অনেক দ্রুত কিন্তু সেটি ওভারটেক করে চলে যেতে পারে না। তো আমি জানলার দিকে একটু খেয়াল দিয়ে দেখলাম যে আসলে রোগী উঠছে বসছে এরকম একটা অবস্থা হচ্ছে। তো কিছু সময় পরে দেখলাম অ্যাম্বুলেন্স আমাদের ওভারটেক করে চলে গেল। আবার 10 থেকে 15 মিনিট পরে সেম একই অ্যাম্বুলেন্স আবার ওভারটেক করছে আমাদের। তো আমার কেমন একটা মনে হলো যে এই অ্যাম্বুলেন্স তো 10-15 মিনিট আগে আমাদের ওভারটেক করে চলে গেল, তাহলে আবার কোথা থেকে আসলো? আবার সেম রোগী ওঠা বসা করছে। এবং অ্যাম্বুলেন্সে দেখবেন সাধারণত ড্রাইভারের সাথে পাশে একজন হেল্পার থাকে, কিন্তু আসলে ওই গাড়িতে আমি তেমন দেখতে পেলাম না, হয়তো আমি বুঝতে পারিনি এরকম ব্যাপার। তো এইরকম ঘটনাটি পরপর 5 বার ঘটলো। 5 বার দেখলাম অ্যাম্বুলেন্সটি পিছিয়ে পড়ে যায়, আবার আগে ওঠে। পিছিয়ে পড়ে যায় না, ওভারটেক করে চলে যায়, আবার পিছিয়ে থেকে আগে ওঠে, এরকম হয়। তো এরকম হতে হতে আমি ড্রাইভারের সাথে বলছি যে এই রোডে অনেক সময় হন্টেড ঘটনা আমি বিভিন্ন সময় শুনি, তো অ্যাম্বুলেন্স এগুলো
উনি ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, বললো আরে না, আমরা এত বছর গাড়ি চালাচ্ছি, আমাদের সাথে কখনো এরকম ঘটনা হয়নি। এইগুলো আসলে যারা ভয় পায় বা গল্প করতে পছন্দ করে তারা এই জাতীয় কথাগুলো বলে, আসলে এইটা আমরা বিশ্বাস করি না। এখন গাড়িতে আপনি সাধারণত জানেন 3 জন থাকে গাড়ির সাথে, সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার। তো আমি এক পর্যায়ে ড্রাইভারের পাশের সিটে উঠে যাই বিভিন্ন কথা বলতে বলতে, হঠাৎ আরো বেশি বৃষ্টি শুরু হয়ে গেল এবং বাতাস। সেক্ষেত্রে এমন হলো গাড়ি বেশি স্পিডে আর চালানোই সম্ভব হচ্ছে না, কারণ বেশি সামনে দেখা যাচ্ছে না, বৃষ্টির ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে। এখন যেতে যেতে হঠাৎ তিনি ব্রেক করে গাড়িকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন ড্রাইভার সাহেব। এখন আমি তো ওনার সাথে কথা বলছিলাম, আমি রোডের দিকে খেয়াল করিনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তখন দেখি রোডের মাঝখানে সেই অ্যাম্বুলেন্সটি আড় হয়ে পড়ে আছে এবং অ্যাম্বুলেন্সের গ্লাস ভাঙা। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্ট করেছে। দেখে ড্রাইভার সাথে সাথে পাশে গাড়িটি সাইড করে দিলেন এবং ড্রাইভার, সুপারভাইজার আর হেল্পার 3 জনেই আপনার নিচে নেমে গেলেন। আমাদের বললেন আপনারা গাড়িতে থাকেন, আমরা দেখছি। গাড়ির হেডলাইট জ্বলছে, ওনারা গেল, যে ওনারা অনেক খোঁজাখুঁজি করছে। সম্ভবত ওনারা গাড়িতে কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু গাড়ি ঠিক ওই অবস্থায় আছে, একটা হাইস গাড়ি। তো ওনারা অনেক খোঁজাখুঁজি করে প্রায় 2-5 মিনিট 10 মিনিট হয়ে গেল। আর একটা মজার ব্যাপার রাসেল ভাই, ঢাকা চিটাগাং হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলে। একটা লেনে সবসময় জ্যামের মতো পড়ে যায়, গাড়ি প্রচুর ওভারটেক করে। কিন্তু একটা ব্যাপার দেখছিলাম, আমরা তো ঢাকা আসছিলাম, এই লেন দিয়ে আমাদের পাশ থেকে কোনো গাড়ি ওভারটেক করে যাচ্ছে না, কিন্তু আমাদের অপোজিট লেন থেকে ঠিকই চিটাগাং এর দিকে গাড়ি যাচ্ছে। গাড়িগুলো অনেক দ্রুত গতিতে পাস হয়ে যাচ্ছে, সেতু দাঁড় করানোর কোনো ওয়ে নাই। তো এইভাবে 2-5 মিনিট ড্রাইভার, সুপারভাইজার দেখে হঠাৎ তারা দেখলাম 3 জনে দৌড় দিয়ে গাড়িতে চলে আসলো। এসে ড্রাইভার সাহেব কিছু কথা না বলে গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। এখন আমি মনে করলাম হয়তো ডাকাতির কোনো ঘটনা হইতে পারে, এই জন্যই উনি হয়তো ভয়তে এইভাবে ছুটে চলে এসছে। এবং কিছু সময় পরে যে হেল্পার ছিল, ও বসে কেমন ঝিমুনি ঝিমুনি টাইপের একটা কথাবার্তা বলছে বা ঝিমোচ্ছে, এরকম অবস্থা হয়ে গেল। কিছু সময় পরেই দেখি আর হেল্পারের কোনো রেসপন্স নাই। আরো আর একটা মজার ব্যাপার, রাতটা তখন একটু গভীর হয়ে যাওয়ার কারণে, 1টা থেকে 1:30টার ভিতরে হওয়ার কারণে গাড়ির বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমায় আছে আর কি। তো ঘুমায় আছে মানে এমন আছে যে তাদের রেসপন্সই নাই কারোর। অনেক সময় সবাই ঘুমায় থাকলে কেউ না কেউ জেগে থাকে, এরকম ব্যাপার। কিন্তু আমি দেখলাম সামনে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে, আমি, সুপারভাইজার আর ড্রাইভার জেগে আছি। হেল্পার অটোমেটিক ঝিমুনি দিতে দিতে তার আর কোনো রেসপন্স নাই। জাস্ট ওই ঘটনা থেকে কিন্তু 10 মিনিটের মধ্যে এটা ব্যাপার। এইবার সব থেকে মজার ব্যাপারটা হলো এখানে, আমি ড্রাইভারের পাশেই বসে আছি, তখন আর ড্রাইভারের সাথে আমি কোনো কথা বলছি না। হঠাৎ ড্রাইভার কেমন মাথা ঝাড়া দিয়ে উঠলো, উঠে আমার আর সুপারভাইজারের দিকে তাকিয়ে বলছে, তোরা তো আজকে শেষ, আজ তো তোরা আর যেতে পারবি না, তোদের আজকেই এখানে শেষ জীবন এবং আমার সাথে তোদের সবাইকে যেতে হবে। বলেই উনি মানে স্টিয়ারিং হুইলের পরে মাথা দিয়ে ঠিক যেভাবে মানে আপনার হেল্পার যেভাবে পড়ে আছে ঝিমুনি দিতে দিতে, জোরে ধরেন মৃগী রোগীরা যেভাবে কাঁপে, ওইভাবে কাঁপতে কাঁপতে উনি সেন্সলেস। মানে এই জিনিসটা দেখে আমরা কোনোভাবে নিতে পারছিলাম না। তখন ধরেন গাড়ি যেহেতু ওখান থেকে ভয় পেয়ে ওরা চলে আসছে, তখন গাড়ির স্পিড কিন্তু হয়ে গেছিল 100 আপ। এখন এই অবস্থাতে যদি আপনার ড্রাইভার সাহেব ঝিমুনি দিতে দিতে পড়ে যায়, তখন কি অবস্থা হতে পারে একবার একটু চিন্তা করেন। গাড়ির প্রত্যেক সিটে যাত্রী আছে। এখন এক্ষেত্রে রাসেল ভাই হলো আমার টুকটাক ছোট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে। ছোট গাড়ি বলতে বলি প্রাইভেট মাইক্রো। আমি কখনো আপনার হচ্ছে বড় গাড়ি, বাস, ট্রাক রিলেটেড কোনো গাড়ি আর কি আমি চালাইনি কখনো। তো দেখি গাড়ি এমন ভাবে টার্ন করে, মানে গাড়ি কিন্তু একদম সরাসরি আপনার রাস্তার সাইডে গাছ দিকে টার্ন করে যায়নি, গাড়ি সোজা চলছে, কিন্তু চলতে চলতে গাড়ি টার্ন হয়ে যাচ্ছে সোজাসুজি একদম একটা বড় গাছ রাস্তার সাইডে, সেই দিকে টার্ন হয়ে যাচ্ছে।
এখন আমি যদি আপনার হুইল ঘুরায় উল্টো পাশে আপনার গাড়িটা টার্ন করার চেষ্টা করছি সাইডে বসে, কোনোভাবেই পাচ্ছি না। তখন পাশে যে সুপারভাইজার ছিল উনি আমাকে বলছে, ভাই আপনি কি চালাতে পারেন? আমি বলছি, না ভাই আমি বড় গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি হয়তো থামাতে পারবো গাড়িটা। এখন সুপারভাইজার মানে গায়ে যত জোর ছিল সেই জোর দিয়ে টান দিয়ে ড্রাইভারকে ওখান থেকে সরিয়ে দিলেন। দেওয়ার পরে আমি স্টিয়ারিং হুইল যতটা সম্ভব হয় আর কি ততটা গায়ের বল দিয়ে আমি অপোজিট পাশে কাটানোর চেষ্টা করলাম। গাড়ি একটু সোজা হলো। সোজা হওয়ার পরে একটা অবাক করা ব্যাপার ভাই, আপনি হয়তো জানবেন, অ্যাক্সিলারেটর পা দিয়ে যদি প্রেস করে রাখা হয় তখন দেখবেন যে অ্যাক্সিলারেটর ডেবে থাকে, তার মানে আপনার গাড়িটা অ্যাক্সিলারেটর হয়ে আছে। ওটা ছেড়ে দিলে আপনার আবার উঠে যায়, তখন গাড়ির স্পিড কমে যায়। আমি অ্যাক্সিলারেটরে পা দিয়ে দেখি অ্যাক্সিলারেটর অলরেডি ডেবে আছে, কিন্তু ওইটা কোনোভাবে আর উঠছে না। এমনকি হাত দিয়ে টান দিলেও মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিলারেটর উঠছে না, পাশাপাশি গাড়ির স্পিড কমছে না। তো এখন আমি তো আসলে বেশিরভাগ অটো গাড়িতে সিস্টেমগুলো জানি, ওইটার ব্যাপারে আমি তেমন একটা বুঝতে পারছিলাম না। তারপরও সেক্ষেত্রে কি করলাম, আপনার ক্লাস একদম ফুল ক্লাস চেপে ধরলাম। ফুল চেপে ধরার ফলে কি হলো, আর ব্রেক চেপে ধরলাম, সেক্ষেত্রে আপনার গাড়ি নিউট্রাল হয়ে আস্তে 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 কিছু দূর যে গাড়ি রাস্তার পরেই থেমে গেল। এখন গাড়ি তো ওখানে থেমে গেল ফাঁকা রাস্তার ভিতরে, তখন দেখি আমাদের আশপাশ দিয়ে কিছু গাড়ি ক্রস করে যাওয়া শুরু হয়েছে আর কি। তো এরপরেও আরো কিছু চমক ছিল আমাদের জন্য। সুপারভাইজার কন্ট্যাক্ট করা শুরু করছিল কুমিল্লাতে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ওই গাড়ির আরো অনেক গাড়ি এসে দাঁড়ায়, ওখানে ওদের অফিসিয়াল কিছু লোক আছে, ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। কন্ট্যাক্ট করতে করতে ছোট বাচ্চা মেয়েটি এবার হাসা শুরু করলো। হাসা শুরু করে বলছে, তোরা কি মনে করেছিস এখান থেকে বেঁচে যেতে পারবি? কোনোভাবেই তোরা এখান থেকে যেতে পারবি না, আজকে তোরা এখানে শেষ বলে সেম ভাবে বাচ্চা মেয়েটি এরকম ঝিমুনি দিতে দিতে ও ওখানে সেন্সলেস। এখন গাড়িতে জেগে থাকার মধ্যে আমি আর সুপারভাইজার ভাই দুইজনে আমরা আসলে বুঝতে পারছি না যে ঘটনাটি কি হতে পারে। তো আমরা গাড়ি থেকে নিচে নেমে গিয়ে দাঁড়ালাম। তারপরে সুপারভাইজার ভাই আবার ওখানে ওনাদের অফিসে ফোন করার কিছু সময়ের মধ্যে ওখানে আপনার একটা প্রাইভেট কারে অফিস থেকে কয়েকজন চলে আসলো, সাথে একজন ড্রাইভার ছিল। এক্ষেত্রে আমাদের গাড়ির সুপারভাইজার সাহেব হলো হেল্পার আর ড্রাইভারকে ওই গাড়িতে উঠিয়ে দিলেন। ওখান থেকে ওই ড্রাইভার আমাদের গাড়িটি ঢাকা পর্যন্ত চালিয়ে নিয়ে আসলেন। পরবর্তীতে আমি ওই সুপারভাইজার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে আসছিলাম। পরে আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে আসলে ভাই ঘটনাটি কি হয়েছে। তখন উনি আমাকে বলল যে ওনাদের সাথে সাথে ওখান থেকে কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে একজন হুজুরদের দিয়ে আর কি ওনারে দেখানো হয়েছিল। আসলে ব্যাপারটা অনেকটা প্যারানর্মাল মনে হচ্ছিল, এই জন্য সাথে সাথে ওনারা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলেন। হুজুর ঝাড়ফুঁক করে দেওয়ার পরে বলল যে আসলে যে অ্যাম্বুলেন্সটা দিয়ে আমরা মূলত অ্যাম্বুলেন্স দেখে ওখানে ডাউন দিয়েছি, ওখানে আমাদের ডাউন দিয়ে গাড়িটা দাঁড় করানো উচিত হয়নি, কারণ ওখানেই হলো কিছু বদ জিনের উপস্থিতি ছিল, যারা চাচ্ছিল যে আমাদের ওখানে মেরে ফেলার জন্য এবং সম্পূর্ণ গাড়ির যাত্রীকে মেরে ফেলার জন্য। ছিল ময়না একদিন সকালে রহমান সাহেবের রুম পরিষ্কার করতে যায়। রুম পরিষ্কার করার এক পর্যায়ে কোনো কারণে মেয়েটি বেডের তোষক সরিয়ে ফেলেন। ওই সময় রিভলভারটি দেখতে পায় মেয়েটি অনেক কৌতূহলের সাথে রিভলভারটি দেখতে থাকে। দেখার এক পর্যায়ে রিভলভার থেকে ভুলবশত মেয়েটির টিগারে হাতের চাপ পড়ে এবং একটি গুলি মেয়েটির ডান চোখ ভেদ করে বের হয়ে যায়। যেহেতু রিভলভারটি লোড করা ছিল, মেয়েটির সাথে সাথেই ওখানে স্পট ডেথ মারা যায়। পরে মেয়েটির বাবা মাকে খবর দেওয়া হয়। এখানে একটু বলে রাখি রাসেল ভাই, মেয়েটি একটু জেদি আর বেয়াদব টাইপের ছিল। সবসময় রহমান সাহেবের স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হতো ময়নার বাসায় অনেকবার এই বিষয় নিয়ে ময়নার বাবা মার কাছে কমপ্লেন করা হয়েছিল। তাই ময়নার বাবা মা এসে দাবি করে যে রহমান সাহেব বা তার স্ত্রী ইচ্ছে করে ময়নাকে মেরে ফেলেছে। কোনোভাবেই এটা বিশ্বাস করতে চায় না এটা একটি দুর্ঘটনা। পরে পুলিশ কেস হয়, তবে কোনো লাভ হয়নি। থানায়
এটা একটি অ্যাক্সিডেন্ট মনে করে কেস ক্লোজ করে দেওয়া হয়। ঘটনার শুরু এখান থেকেই রাসেল ভাই। ময়নার বাবা মা রাগ করে রহমান সাহেবের ওপর ব্ল্যাক ম্যাজিক করে। একদিন ময়নার বাবা এসে রহমান সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করে, বলে যে আমরা ভুল করেছি, আপনারা কখনোই ময়নাকে মারতে পারেন না, এটা আমাদের ভুল ছিল, আমাদেরকে ক্ষমা করে দেন, চলেন আজকে আমাদের বাসায় গিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। তো যেহেতু রহমান সাহেব ডিউটিতে ছিল, উনি কোনোভাবে যেতে চাচ্ছিল না, তারপরে জোর করে ময়নার বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে গিয়ে অনেক খাওয়া দাওয়া করে পরে গল্প করে রহমান সাহেব বাসায় চলে আসে। এর কিছুদিন পর একদিন রাতে রহমান সাহেব ঘুমিয়ে আছে। উনি হট করে ওনার ঘুম ভেঙে যায় একটি কান্নার শব্দে। রহমান সাহেব মনে মনে ভাবছিলেন এত রাতে কে কান্না করে। হঠাৎ করে আলমারির দিকে ওনার চোখ পড়ে যায়, দেখে সেই মেয়েটি ময়না আলমারির উপর বসে কান্না করতেছে এবং মেয়েটি ডান চোখ দিয়ে রক্ত অঝরে পড়ছে। এটা দেখে রহমান সাহেব অনেক ভয় পেয়ে চিৎকার করে উঠলে ওনার স্ত্রী ঘুম থেকে উঠে যায়। পরে ওনার ওয়াইফকে সব খুলে বললে ওনার ওয়াইফ যখন আলমারির দিকে তাকায় তখন কোনো কিছু দেখতে পারে না। তখন রহমান সাহেবের ওয়াইফ রহমান সাহেবকে সান্ত্বনা দিয়ে বলে, এটি একটি দুঃস্বপ্ন তোমার, তুমি মনে হয় ঘুমের ঘোরে কোনো কিছু দেখেছো, তুমি মনে হয় ময়নাকে নিয়ে অনেক টেনশন করতেছো, ও মারা গেছে, তোমার অনেক খারাপ লাগতেছে, তুমি ঘুমিয়ে যাও, আসলে এসব কোনো কিছুই না, এটা তোমার জাস্ট একটা স্বপ্ন ছাড়া কিছুই না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রহমান সাহেবের শারীরিক অবনতি আস্তে আস্তে হতে থাকে। হঠাৎ করে ওনার পুরো শরীর হলুদ হয়ে যায়। ডাক্তার দেখালে ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, বা টেস্ট করে ওনার কোনো অসুখ ডাক্তার বের করতে পারেনি। একদিন রাতে রাসেল ভাই আরেকটি ঘটনা ঘটে। একদিন রাতে রহমান সাহেব ঘুমায়নি। উনি ওই স্বপ্নটি দেখার পর থেকে উনি রাসেল ভাই ঠিক মতো ঘুমাইতে পারতো না। ওনার সব সময় উনি ঘুমাইলে উনি হচ্ছে এই একটা এরকম আতঙ্ক একটা স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে দিত। তো উনি আবছা ঘুমে একদিন উনি হচ্ছে রাতে শুয়ে আছে ঘুমে, তো হঠাৎ করে উনি দেখে যে ওনার জানালা খোলা ছিল, ওনার জানালা থেকে ছোট্ট একটা পোকা আস্তে আস্তে ওনার দিকে ধেয়ে আসতেছে। তো উনি প্রথমে মনে করেছে যে এটা মনে হয় কোনো জোনাকি পোকা। তো যখন ওনার কাছাকাছি ওই আলোটা চলে আসছে, তখন উনি যখন ওই আলোটাতে স্পর্শ করে, যখন উনি তো ওটাকে জোনাকি পোকা মনে করে, যখন হাত দেয় সাথে সাথে ওনার ডান হাত প্যারালাইজড হয়ে যায়। উনি ডান হাত দিয়ে কোনো কিছুই করতে পারে না, পুরো অবসর মতো হয়ে যায়, পুরো অবশ হয়ে যায় একদম। পরে ওনার স্ত্রীকে যখন ডাকানো হয়, ওনার স্ত্রী দেখে যে ওনার হাতের সেম সমস্যা, ওনার হাতে টাচ করলে উনি কোনো কিছু স্পন্দন পাচ্ছে না এবং উনি হাত দিয়ে কোনো কিছু করতে পারতেছে না, ওনার হাতটা একদম পুরো অকেজের মতো হয়ে গেছে। পরে ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখানোর পর অনেক টেস্ট করা হয়, বাট ডাক্তাররাও এটা বের করতে পারে না যে কেন হুট করে এরকম হলো বা কি জন্য এই হাতটা এই অবস্থা। এবং অনেকদিন ওষুধ খাওয়ানোর পরও, ট্রিটমেন্ট করানোর পর ওনার হাতটা অবশ্যই ভালো হয়নি। এখানে রাসেলের সবচেয়ে একটা কষ্টের ব্যাপার হচ্ছে রহমান সাহেবদের ফ্যামিলিতে উনি ছিল একমাত্র উপার্জন ক্ষমতা ব্যক্তি। ওনার বাচ্চারা ওই সময় ছোট ছিল অনেক। তো ওনার আসলে এই হাত যখন অনেক দিন থেকে অকেজো হয়ে যায় এবং উনি অন্তত অসুস্থে ভোগে, তো পরে ওনার চাকরিটাও চলে যায়। তখন ওদের পরিবারে একটা মানে একটু আর্থিক সংকট দেওয়া শুরু করে। এর কিছুদিন পর রাসেল ভাই রহমান সাহেব এবং ওনার স্ত্রীর সাথে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রহমান সাহেবের বাসার পাশেই হচ্ছে ওনার ছোট ভাইয়ের বাসা ছিল। একদিন গভীর রাতে রহমান সাহেবের ছোট ভাই যখন ওয়াশরুমে যাচ্ছিল, যাওয়ার পথে ওনার রহমান সাহেবের দরজাটা রাসেল ভাই পড়ে। তো নর্মালি রাসেল ভাই আমাদের আগের যুগে রাসেল ভাই দরজাগুলো ছিল 2 পাল্লার দরজা এবং সিটকিনি মতো সিস্টেম ছিল যে উপরে সিটকিনি লাগায় দেয়। হুট করে ওনার ছোট ভাই যখন ওয়াশরুমে যাওয়ার এক পর্যায়ে দেখে যে রহমান সাহেবের রুমটা অনেক আলোকিত, মানে অনেক আলো জ্বলছে এবং মনে হচ্ছে কি কেউ একজন মানে ফিস ফিস করে সুরা পড়ছে বা এরকম কিছু একটা কেউ পড়ছে। তো যখন রহমান সাহেবের ছোট ভাই দেখতে চাচ্ছে যে আসলে রুমে কোনো সমস্যা হলো কিনা, আর যেহেতু ওনার ভাই অনেক থেকে অসুস্থ, উনি মনে করেছিল যে ওনার হয়তো বা ওনার ভাবি হচ্ছে ওনার রহমান সাহেব বড় ভাই অসুস্থ, এই জন্য হয়তো বা কোনো কথা বলতেছে বা কোনো সমস্যা হয়েছে। এটা দেখার জন্য উনি যখন দরজার সামনে যায়, তো যেহেতু রাসেল ভাই আগের দরজাগুলো সিটকি লাগানো ছিল, একটু ধাক্কা দিলে বা আপনার একটু ফাঁকা থাকে, এই ফাঁকা দিয়ে আপনার ভিতরে সবকিছু মোটামুটি দেখা যায়। তো উনি দেখে আসলে রাসেল ভাই খুবই ভয় পেয়ে যায়। উনি দেখে
যে একটা বিকৃত কালো একটা শেপ, ওই শেপটা হচ্ছে মানে এত বড় এবং ওর পা দুটো এত লম্বা যে দুই পা দিয়ে এক পা রাসেল ভাই এক পা হচ্ছে রহমান সাহেবের বুকের উপর, আরেক পা হচ্ছে ওনার স্ত্রীর বুকের উপর দিয়ে ওই কালো অবয়বটা কি যেন পড়ছে, আর এক ধরনের মানে পানি ছিটাচ্ছে, যেটাকে মনে করেন যে আপনার কিভাবে বলবো, যে বৃষ্টি পানি যেরকম হয়, বৃষ্টি পানি যেরকম আমার আপনার নর্মালি যেরকম পড়ে ওরকম মানে পানি ছিটাচ্ছে। তো ওনার ছোট ভাই এটার দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর যখন জোরে একটু বলে কে কে ওখানে কে করতেছে, তখন অবয়বটা জাস্ট একবার ওনার ছোট ভাইয়ের দিকে তাকায়, তাকিয়ে একটা জোরে করে একটা তালি দেয়, তালি দিয়ে ওখানে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। এরপর হচ্ছে ওনার ছোট রহমান সাহেবের স্ত্রী দরজা খুলে দেয়। দরজা খুলে যাওয়ার পর যখন ওনার রহমান সাহেবের ছোট ভাই সবগুলো ব্যাপার খুলে বলে, ওরা আসলে কিছুই বলতে পারে না। ওরা বলে যে না, আমরা এরকম কোনো কিছু বুঝতে পারিনি, আমরা ঘুমিয়েছিলাম, এরকম আমরা কিছু জানি না। পরদিন সকালে রাসেল ভাই রহমান সাহেবের যে সমস্যাটা আরো তীব্র হয় সেটা হচ্ছে উনি এখন খেতে পারছে না। ওনাকে যে খাবারে দেওয়া হচ্ছে, উনি যখনই খাবার মুখে নেয় ওনার সব খাবার তিতা লাগে। ইভেন কি ওনাকে যদি চিনি পর্যন্ত দেওয়া হয়, উনি চিনি মুখে দেয়, চিনি ওনার কাছে তখন তিতা লাগতো। এবং আরো সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা হচ্ছে, যেরকম রহমান সাহেব যেভাবে প্রথম স্টেপে ওনার শরীর পুরো হলুদ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, সেম কাহিনী হচ্ছে ওনার স্ত্রীর সাথে সেদিন থেকে শুরু হয়। ওনার স্ত্রীর সারা শরীর হলুদ হয়ে যায় এবং ওনার স্ত্রী সেম রহমান সাহেবের মতো আস্তে আস্তে ভীষণ রকমের এক ধরনের অসুস্থতা ভুগতে শুরু করে। এই ঘটনার পর রাসেল ভাই রহমান সাহেবের ছোট ভাই বাসায় সবার সাথে বসে আলোচনা করে যে আসলে আমাদের একটা কোনো কবিরাজ বা হুজুর দেখানো উচিত, যে কেন এরকম হচ্ছে, এবং আমাদের যেহেতু অনেক ডাক্তার দেখানোর পরে কোনো সুফল হচ্ছে না, তো আমরা কোনো ভালো কবিরাজ ডাকি। তো রহমান সাহেবের ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে একটা ভালো মোটামুটি একজন কবিরাজ ছিল, ওনাকে ডাকানো হয়। তো উনি রাসেল ভাই বাসায় গেটে ঢোকার আগেই উনি সাথে সাথে বলে যে এই বাসায় আজকে আমি আসবো না, আমি যদি আজকে একাই এই বাসায় আসি বা আমি যদি কোনো কিছু করি তাহলে আমার অনেক ক্ষতি হবে, আমি গতকালকে আরেকজনকে নিয়ে আসবো, কারণ একা আমার এখানে যদি আমি এই কাজগুলো করি আমার অনেক ক্ষতি হবে। তো পরদিন অনেক সকালবেলা ওই কবিরাজ আরেকজনকে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেকক্ষণ হচ্ছে উনি রহমান সাহেবের সাথে অনেক ধরনের কথা বলার পর উনি বলে যে আমার হচ্ছে একজন তুলা রাশি রাখবে, এই তুলা রাশির মাধ্যমে আমি হচ্ছে যে জিনটা পজেস্ট করছে রহমান সাহেবকে বা কেন করছে, তাহলে আমি সব জানতে পারবো ওনার মাধ্যমে। তো অনেকটা তুলা রাশি রোগকে রাসেল ভাই ম্যানেজ করা হয়। তুলা রাশি রোগটাকে ম্যানেজ করার পর যখন হুজুর অনেক ধরনের ওদের যে ধরনের সূরাগুলো আছে বা যা আছে এসব পড়ার এক পর্যায়ে এক সময় দেখা যাচ্ছে যে হুজুর বারবার হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তো উনি যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল তখন ওনার যে সহকারী ওই হুজুর যে আরেকজনকে নিয়ে এসেছিল, উনি আরো ওনাকে যখন আরো সূরা পড়তো, আরো ওদের যে পদ্ধতিগুলো আছে ওগুলো যখন করতো, হুজুর আবার হচ্ছে ওনার জ্ঞান ফিরে পাইতো। তো এরকম করতে করতে রাসেল ভাই অনেকবার জ্ঞান হারায় যে হুজুরটা ট্রিটমেন্ট করার জন্য এসেছিল। তো এক পর্যায়ে হচ্ছে ওই তুলা রাশির উপরে ওই জিনটা ভর করে। জিনটা ভর করার পর জিনটাকে বলা হয় যে এরকম তুমি কেন হচ্ছে এনার ক্ষতি করতে চাচ্ছ, কেন এদের দুজনের প্রতি তোমার এত আক্রোশ। তখন ওই জিনটা যেটা বলে সেটা হচ্ছে যে আমার কোনো আক্রোশ না, আমাকে এই দুজনে ক্ষতি করার জন্য আমাকে একজন পাঠিয়েছে, আমি এই জন্য ওদের ক্ষতি করতেছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমি এদের দুজনকে মেরে ফেলবো, আস্তে আস্তে এই দুজনকে মেরে ফেলবো। তখন বলা হয় যে কেন তুমি করতেছো বা তোমাকে কে হচ্ছে এসব করার জন্য ইন্ধন দিছে, কিন্তু ওই জিন কোনোভাবে কোনো কিছু বলে না। পরে অনেক ধরনের ভয় দেখানো হয় যে তুমি যদি হচ্ছে না বলো তাহলে আমি তোমাকে বোতলে বন্দি করব বা তোমার আমি এমন অবস্থা করব যে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো এক পর্যায়ে রাসেল ভাই যখন এইসব বলা হয় তখন পরে জিনটা বলে যে কে আমাকে এসবের জন্য পাঠিয়েছে এটা আমি বলতে পারবো না, তবে উনি কিভাবে সুস্থ হবে এটা আমি বলতে পারবো। তখন বলে যে কিভাবে সুস্থ হবে, বলতেছে যে এই বাসায় আমি অনেক তাবিজ হচ্ছে রেখেছি, ইভেন ওনার একটা পাখি, এই পাখিটার নামটা আসলে আমি সঠিক এখন মনে করতে পারতেছি না, যে একটা পাখির গলার মধ্যে সুতা দিয়ে একটা তাবিজ দিয়ে দেওয়া হয়েছে।
ওই পাখিটার কাছ থেকে কোনো মাধ্যমে কখনো যদি ওই তাবিজটা পড়ে যায় মাটিতে, সাথে সাথে রহমান সাহেবের মৃত্যু ঘটবে। ইভেন সেম ভাবেই রহমান সাহেবের স্ত্রীরও মৃত্যু হয়ে যাবে। এটা বলার পর তখন ওনার হুজুর পরে ওই জিনটাকে বলে যে এরকম তুমি এখানে আসবা না, তুমি যদি আসো তাহলে আমি তোমার একটা ক্ষতি করব বা তোমাকে আমি বোতলে বন্দি করব, কখনোই তুমি আর ওখান থেকে মুক্তি পাবে না। তারপর রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে ওই হুজুর আরো অনেক ট্রিটমেন্ট করার পর হুজুর এক পর্যায়ে বলে যে আমি আপনার বাসায় থেকে তাবিজ বের করতে পারবো বা আপনার রুম আমি বন্ধ করে দিতে পারবো, তবে যে পাখিটার মাধ্যমে তাবিজটা দিয়ে হচ্ছে আপনাকে মানে ক্ষতি করার জন্য যে এটা করেছে, এই পাখিটা একমাত্র যে যে লোকটি করেছে ওই লোকটি ছাড়া আসলে আমার পক্ষে কোনোভাবে এই পাখিতে সন্ধান বের করা সম্ভব না। তখন আসলে রহমান সাহেবের বাসায় সবাই অনেক অনুরোধ করে যে আপনি কিছু একটা করেন বা কিছু একটা করা যায় কিনা। এরকম অনুরোধ করার পর রহমান সাহেব লাস্টে একটা ওই হুজুর রহমান সাহেবকে বলে যে আমি একটা কাজ আপনাকে করতে পারবো, সেটা হচ্ছে আমি বলে দিতে পারবো যে আসলে কে আপনাকে এই ক্ষতিটা করেছে। তো এটার জন্য আমার কাছে এক গ্লাস পানি নিয়ে আসেন। তো রাসেল ভাই এক গ্লাস পানি আনা হয়। পানি আনার পর উনি বলে যে কাগজের টুকরা চায়, কাগজের টুকরা অনেক ছোট ছোট করে 4 কোণার মতো কাগজের টুকরা 2টা করার পর ওনাদের যে মানে সুরা বা ওরা যারা যেভাবে জিনিসগুলো করে ওটাতে মানে পানিতে ফু দেওয়ার পর ওই কাগজটা হচ্ছে পানির মধ্যে চুবানো হয়। চুবার 2 মিনিট পর উনি হচ্ছে কাগজটা উঠানোর পর বলে যে দেখেন তো এখানে কোনো লোককে দেখতে পাচ্ছেন কিনা। তখন আসলে রহমান সাহেবের বউ, রহমান সাহেবের স্ত্রী বা রহমান সাহেবের ছোট ভাই সবাই আসলে অবাক হয়ে যায়। ওখানে ময়নার বাবার ছবি ভেসে ওঠে এবং এখানে স্পষ্টভাবে যেরকম রাসেল ভাই মানে মানুষের যেরকম ছবি আমরা ছবি তুললে যেরকম মানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট মুখের শেপ বা মুখের আকৃতিতে বোঝা যাচ্ছে যে এটা আসলে রহমান সাহেব ময়নার বাবার ছবি। তো তারপর ওরা হুজুর তাহলেও বলে যে দেখেন আপনি হচ্ছে ময়নার বাবা যে মেয়েটা মারা গেছে ওর বাবাকে ডাকেন, ডেকে আপনি মনে করেন যে আপনি তো আসলে এটা তো দুর্ঘটনা, এটা আপনি ভালো করে বুঝিয়ে বললে আমার মনে হয় যে উনি জিনিসটা বুঝবে এবং উনি যার মাধ্যমে এটা করেছে উনি ওই ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করেছে ওই লোকটাই আপনার ওই পাখিটাকে বা ওই তাবিজটাকে নষ্ট করতে পারবে। এরপর রাসেল ভাই আপনার হচ্ছে রহমান সাহেবের বাসা থেকে প্রায় 35টার মতো তাবিজ পায়, রান্নাঘর থেকে আপনার হচ্ছে খাটের নিচে, তারপর হচ্ছে এমনও রাসেল ভাই সেটা হচ্ছে বালিশের মানে একদম তুলার ভিতরে, আপনার তো নর্মালি বালিশ তো সেলাই করা থাকে, সেই তুলার ভিতরেও প্রায় 5-7টার মতো তাবিজ পাওয়া যায়। এরকম বাসার বিভিন্ন জায়গা থেকে তাবিজ পাওয়া যায় প্রায় 35টার মতো। এই তাবিজগুলা হচ্ছে ওই হুজুর বের করে দেয়, তারপর ওদের রুমটা বন্ধ করে দেয়। তারপর একদিন রহমান সাহেব হচ্ছে ময়নার বাবাকে ডাকার পর বাসার সবাই প্লাস ওখানে হুজুরও ছিল অনেক অনুনয় বিনয় করে এবং অনেক কিছু বলে। তারপর লাস্টে হচ্ছে ময়নার বাবা স্বীকার করে যে হ্যাঁ আমি আসলে রাগে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছিলাম, এবং আপনি যা আমার বাসায় খেতে গিয়েছিলেন আমি খাবারের মধ্যেও এক ধরনের জিনিস দিয়েছিলাম আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। ইভেন আপনার শার্টের 2টা সুতা আমি নিয়েছিলাম, আপনার মাথার চুল নিয়েছিলাম, এসবের মাধ্যমে আমি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছি। আর যেহেতু আমি আপনার বাসার কোনোভাবে আসতে পারতেছিলাম না, এই জন্য পরবর্তীতে আমি ব্রায়ান তার কাজিনরা সবাই একসাথেই থাকতো। এবং যে পুকুরটার কথা বলছি সেটা কিন্তু স্টিল আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর এখন পর্যন্ত। অ্যান্ড এই পুকুরটাকেই হচ্ছে তারা গোসল করার জায়গা বা অন্যান্য গ্রামের মানুষজন ব্যবহার করে থাকতেন। অ্যান্ড তখনকার সময় তো এত গোসলখানা ছিল না বা এত ওয়াশরুম বাথরুম ছিল না, তো গোসল করার জন্য তারা এই পুকুরটাই ব্যবহার করতো পুরুষরা। তো যেদিনকার ঘটনা বলছি রাসেল ভাইয়া, ওই দিনও যথারীতি যেরকমের হয় যে সব কাজিনরা সবাই একসাথে দুপুরবেলাতে এরকমের পুকুর ঘাটে গোসল করতে যায়। তো যাওয়ার পরে পুকুরের একটু বর্ণনাটা বলে নেওয়া ভালো যে এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন তো একটা ঘাট খুব সুন্দর করে একটা বাঁধানো ঘাটলা হয়েছে, কিন্তু তখন কিন্তু এরকমের ছিল না, ঘাট ছিল না ভালো। তো যেটা হয় যে
পুকুরের এক সাইডে হচ্ছে আমাদের নিজস্ব একটা কবরস্থান রয়েছে, এন্ড এক সাইডে হচ্ছে একটা ময়দান রয়েছে। ময়দান বলতে যে ঈদের সময় ওখানে নামাজ পড়া হয়, এটা খুবই পবিত্র জায়গা বলা যায়। তো এখন যেখানে একটা কবরস্থান, মানে এক সাইড যে সাইডটাতে হচ্ছে কবরস্থান রয়েছে, ওই সাইডটাতেই কিন্তু হচ্ছে ঘাটটা ছিল। এন্ড সেটা কিন্তু অত উন্নত মানের ঘাট ছিল না, নর্মাল যেরকমের ঘাট থাকে ওই গাছের ইয়া দিয়ে যে করা হয়। তো তো যেদিনের ঘটনা সেদিনও সবাই যায় গোসল করতে। যাওয়ার পরে যেটা হয় যে আব্বুর এক কাজিন, আমার কাকা হয়, তো উনি বলে কি আব্বুকে যে চল, তো এক সাইডে পুকুরের এক সাইডে ওই যে কলা গাছ কাটা ছিল, তো কলা গাছ কিন্তু আমরা জানি যে পানিতে ভেসে থাকে। তো আব্বুকে বলতেছিল যে চল দেখি যে ওই সাইডের ওই কলা গাছটাকে কে আগে নিতে পারে, ঠিক আছে, এরকম একটা ছিল, মানে কে আগে যে টাচ করে আনতে পারে এরকম টাইপের। তো আব্বু বলে হ্যাঁ চল। আরেকটা বলে দিই যে রাসেল ভাই আমার বাবা প্রচুর দুরন্ত ছিল অ্যান্ড অনেক সাহসী একজন মানুষ স্টিল আছে আলহামদুলিল্লাহ। তো তো বলে কি যে চল ঠিক আছে যাই, কে রেসে আগে যেতে। তো যেটা করে যে আমার ওই কাকার আসলে দুষ্ট বুদ্ধি ছিল, সে চিন্তা করে কি যে মানে অর্ধেক পথ নিয়ে সে পিছু পিছু মানে লুকিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এরকমটাই করে সে যখন পুকুরটার একদম মাঝ বরাবর যায় না, তখন সে কি করে পিছনে চলে আসে, মানে গাদলার দিকে চলে আসে, ওই কলা গাছের দিকে না গিয়ে। কিন্তু আব্বু তো সেটা বুঝিনি। আব্বু তো যখন ডুব দিয়ে সাঁতার কাটছিল, তো যখন উঠে দেখে যে তার ভাই নেই, আর সে রীতিমতো ওই ঘাটে বসে বসে হাসছে, মানে সে খুবই মানে বোকা বানিয়েছে এরকম টাইপের একটা হাসি দিচ্ছিল। তো তখনই না ওই পানি, মানে পুকুরটা তো অনেক বড় রাসেল ভাইয়া, তো আব্বু ভয় পেয়ে যায়, মানে একটু মনের মধ্যে একটু কেমন ভয় ভয় লেগে ওঠে, জানলাই পানির মধ্যে আমি একা। যাই হোক, তো তারপরও সে কিন্তু ওই কলা গাছটাকে নেয়, কিন্তু কলা গাছটা নিয়ে সে আর পানি থেকে আসে না, পানির ভিতর থেকে সাঁতার কেটে যায় না, সে পাড় থেকে উঠে ওই গাদলায় যায়। গাদলায় গিয়ে সে ওই সাবান টাবান মেখে পানিতে মানে ডুব দিয়ে গোসল করতে নামে, যেটা করতে আসলে বেসিক্যালি আসছিল পুকুর পাড়ে। তো আমি মানে এটা বলতে গেলেও আমার ভয় লাগে এখনো। তো যেটা হয় যে আব্বু যখন পানিতে ডুবটা দেয়, তখন না সে ফিল করে যে তার পাটা না কে যেন পানির নিচ থেকে টানছে, ঠিক আছে, পানির নিচ থেকে টানছে। তো এটা খুবই স্বাভাবিক যে তার ভাইরা যেহেতু সাথে ছিল, সে আব্বু ভেবেছে যে তার ভাইরাই মনে হয় পানির নিচ থেকে টানছে পাটা। তো আব্বু বলতেছিল যে এই পা ছাড়, নর্মালি বলতেছিল যে মানে রাগ হয়ে বলছে পা ছাড়। কিন্তু সে দেখলো যে ওই আব্বু দিয়ে খেয়াল করলো, মানে ফিল করতে পারলো যে না পাটা না ছাড়ছে না, মানে খুবই আস্তে আস্তে, খুবই জোরে টান দিচ্ছে না যদিও, কিন্তু খুবই আস্তে আস্তে না পানির দিকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো সে অনেকক্ষণ এরকমের পাছাড় বলতেছে, ওই যে কলা গাছের যে জিনিসটা আব্বু নিয়ে আসছিল ওইটা না, মানে ওটা তো আসলে ধরলেই পানির ভিতরে ডুবে যায়, মানে ওটা তো আসলে প্রোটেকশন পাওয়ার মতো কোনো জিনিস না। তো ওই যে ঘাটে যে খুঁটিগুলা ছিল না, ওই খুঁটিগুলা ধরে বলতেছে যে পাছাড়। তো সাডেনলি আব্বু শোনে যে আব্বু যাকে ভাবছিল যে তার পাটা টেনে ধরে রাখছে, তো ওই ভাইটাকে তার চাচা বকা দিচ্ছে। এবং সেটা পানির মানে ঘাটে, মানে ওই সাইডে কোনো বাগানে কাজ করতেছে, তখন কি যেন ভুল করছে, তার জন্য তার চাচা ওই ভাইটাকে বকা দিচ্ছে। এন্ড তখন আব্বু রিয়েলাইজ করে ও মাই গড, আমার ভাই তো ওদিকে, সে তো পানির ভিতরে না। এন্ড তার এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে রাসেল ভাই যে আব্বুর যত কাজিনরা ছিল সবাই কিন্তু ওই ঘাটেই বসা, সবাই সবার মতো সাবান টাবান দিচ্ছে এন্ড কথাবার্তা বলছে। আব্বু যে ওখানে বসে ছটফট করতেছে, তারা আবার ভাবতেছে কি আব্বু মনে হয় ফাইজলামি করতেছে, ঠিক আছে। তো যখন আব্বু রিয়েলাইজ করছে যে আমার পা যে টানছে সে আমার ভাই না, তখন সে কি করে ডুব দেয়। ডুব দিয়ে সে ওই পাটা ধরার চেষ্টা করে, এন্ড পাটা ধরে আব্বু ফিল করে যে পাটা না 3 আঙ্গুল, মানে হাতটা ধরার চেষ্টা করে, হাতটা ধরার চেষ্টা করে। তো হাতটা ধরে দেখে যে হাতটা না 3 আঙ্গুল বিশিষ্ট, মানে 3 আঙ্গুল দিয়ে তার পাটা ধরে রেখেছে। এবং আব্বু যখনই হাতটা এরকম ধরতে যাচ্ছে, হাতটা স্লিপ কাটতেছে, মানে খুবই পেশল টাইপের একটা জিনিস। তো তখন আব্বু রিয়েলাইজ করে ফেলে যে ও মাই গড, এটা তো মানুষ না। তো সে কি করে, ডুব থেকে ওঠার পরে মানে 2 হাত দিয়ে ওই খুঁটিটাকে ধরার চেষ্টা করার পরে সে পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করে, আর বলতে থাকে, চিৎকার করতে থাকে চার এরকম টাইপের। কিন্তু মানে ওই যে খুঁটিটা ধরেছিল না, ওইটা থেকে আব্বু প্রোটেকশন ঠিক মতো পাচ্ছিল না। আব্বুর মনে হচ্ছিল পানির ভিতরে চলে যাচ্ছে।
তখন সে কি করে যে ওই পাশেই না একটা গাছ ছিল, ওই গাছটা মানে শুরু থেকেই না পানির ভিতরে একটু নুয়ে টাইপের ছিল। তো আব্বু কি করে ওই গাছটার ডালটাকে ধরে, 2 হাত থেকে ধরে অনেক জোরে লাথি মারা শুরু করে এন্ড অনেক জোরে চিৎকার করা শুরু করে। তো আব্বুর যে কাজিনরা ছিল তারা পুকুর ঘাটে বসে বুঝতে পারে কিছু একটা হয়েছে। তো যতক্ষণে তারা বুঝতে পারে ততক্ষণে মানে আল্লাহর রহমতে আল্লাহ সেভ করেছে ওই সময় আব্বুকে। যাই হোক, তো যেটা হয় যে আব্বু আল্লাহর রহমতে সে ফাইট করে ঠিক মতোই ওইটাকে মানে অনেক জোরে লাথি দেওয়ার কারণে না ছুটে আসে, বুঝছেন রাসেল ভাই। তো ছুটে আসার কারণে আব্বু যখন ঘাটে উঠেই না পানির মানে ঘাটে উঠতে পারে না, ওই যখন ছুটে যায় আব্বু জাস্ট বেহুশ হয়ে যায়। যখন বেহুশ হয়ে যায় তখন আব্বুর কাজিনরা সবাই মানে একদম দৌড়ে এসে তাকে ধরে যে আল্লাহ কি হইলো। আর আব্বুর চাচারাও আশেপাশেই ছিল, তো তারা সবাই দৌড়ে এসে সবাই পানি থেকে আব্বুকে উঠানোর পরে বাসায় নিয়ে যায়। এখন যেটা হয়েছে যে এই কাহিনীটা ছিল দুপুরবেলার কাহিনী, একদম কিন্তু ভর দুপুর, এবং গ্রামের বাড়িতে দুপুরবেলা কিন্তু খুবই ভয়ঙ্কর এটা টাইম বলা হয়। যাই হোক, তো আব্বুর জ্ঞান ফেরে কিন্তু একদম রাতে, মানে পুরাটা টাইম আব্বু একদম বেহুশের মতো ছিল এবং গায়ে প্রচন্ড জ্বর ছিল। তো তারপরে যেটা হয় যে আব্বু অনেক ভয় পাওয়া শুরু করে, সে মানে একা একা কিছুই করতে পারে না, মানে খুবই ভয় পায়, ছোট মানুষ ছিল খুবই ভয় পায়। তো আব্বুর চাচা আব্বুকে বিভিন্ন ওজা গ্রাম মানে যেখানে শুনছে যে ভালো ওজা আছে সেখানেই নিয়ে যেত এন্ড চিকিৎসা করার চেষ্টা করতো। এই করে করে আব্বু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে। কিন্তু রাসেল ভাইয়া মানে যেটা বলবো যে ওই পুকুরটা তো এখনো আছে, এরপরে আব্বু ওই পুকুরে আর কখনোই নামে নাই, গোসল করতে তো জীবনেও না, মানে ওই পুকুরে আব্বু কখনোই নামে নাই। আর যদি কোনো কারণবশত যে হ্যাঁ এখন গোসল করতে হবে, তাহলেও হচ্ছে ওই সাথে কেউ একজন থাকে এবং সে ওই মগ থেকে পানি মানে পুকুর থেকে মগ দিয়ে পানি উঠে মাথায় দেয়, কিন্তু ওই পুকুরে নামে না। তো এই পুকুর রিলেটেডই আর একটা কাহিনী যেটা বলবো যে এইটা তো ছিল আব্বুর লাইফের এই যে জিনটা বলি বা ভূতটা বলি, সেটা তো তার কাজে সফল হয়নি, আব্বুকে তো নিতে পারিনি পানির মধ্যে। যদি আল্লাহ না করুক যদি নিত তাহলে তো আর আই থিঙ্ক কখনো পাওয়া যেত না, কারণ এটা তো শুনি এসেছি যে পুকুরে একবার নিতে পারলে সে মানুষটার বেঁচে ফেরে না। তো এই যে জিনিসটা যে জিনটা সেটা কিন্তু স্টিল এই পুকুরে আছে এবং মানুষজন অনেক দেখেছে, যদিও কাউকে টান দেয় না পানিতে, কিন্তু তারপরও মানুষজন অনেকবার দেখেছে এই জিনিসটা, অনেকবার অনেকে অনেক কিছু দেখে, স্বপ্নে দেখে বা পুকুরের আশেপাশে কবরস্থানের বা ওই ময়দানের আশেপাশে অনেক কিছু দেখতে পায়। তো ওগুলাতে যাচ্ছি না আমি, আব্বুর যেহেতু এটা আব্বুর সাথে একটা কাহিনী, তো আব্বুকে নিয়ে বলি। তো একদম রিসেন্ট 2টা কাহিনী আমি বলবো। একটা হচ্ছে যে আব্বু হচ্ছে গ্রামে যায়, যেদিনকার কাহিনী আব্বুর একটু স্মোকিং করার সমস্যা আছে, তো সে স্মোক করতে করতে ওই ফোনে কথা বলতে বলতে আর স্মোক করতে করতে সে ওই পুকুরের ঘাটে যায়। এখন যেটা বলবো মানে যেটা যে এখন কিন্তু খুব সুন্দর করে ঘাটটা বাঁধানো আছে, কিন্তু তো ওই বাঁধানো ঘাটে যায়। তো সে আসলে খেয়াল করে নাই যে মানে রাতটা কত হয়ে গেছে বা সামথিং, তো আনুমানিক ওইটা রাত 1টার মতো ছিল। তো সে কথা বলতে বলতেই ওই পুকুর ঘাটে যায়। তো যাওয়ার পরে কেমন জানি একটা গমগমে আবহাওয়া, এরকম একটা আব্বু বললো যে খুবই গমগমে আবহাওয়া ছিল। তারপরে সে অত কেয়ার করে না, সে সিগারেট খাচ্ছিল। তো সাডেনলি সে আব্বু খেয়াল করলো যে আমার মানে ঘাটে বসার জন্য একটা জায়গা আছে, ওই জায়গাটাতে না একটা বড় সড়ো একটা কালো কুকুর জিব্বা বার করে বসে আছে। তো মানে প্রথমে জিনিসটা অস্বাভাবিক লাগেনি আব্বুর কাছে, কারণ কি রাসেল ভাই আমরা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে কুকুর পালে, তো আব্বু ভেবেছে কি যে আব্বুর কুকুর হইতে পারে। কুকুরগুলো আব্বু যেখানেই যাত্রাতে যায় সেটা যত রাত্রি হোক না কেন। তো কিন্তু পরক্ষণেই আব্বুর খেয়াল আসে যে আমার তো কোনো কালো কুকুর নেই, কারণ আব্বুর যতগুলা কুকুর আছে সবগুলো হচ্ছে একটু মাটি কালারের বা অরেঞ্জ যে কালার গুলো হয় কুকুরের, সাদা টাইপের, কিন্তু কালো কুকুর আব্বুর একটাও নাই। তো বলে যে এত বড় কুকুর এখানে কি করে, এবং যেটা হচ্ছে যে কুকুরটা না অনেক বড় জিব্বা বের করে, মানে জিব্বাটা মানে সর্বোচ্চ মনে হয় বের করেছে, এরকম বের করে মানে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কেমন একটা শব্দ করতেছে। তো যখনই না আব্বু রিয়েলাইজ করে যে এই কুকুর তো আমার না, তো সে বুঝতে পারে যে হ্যাঁ আমি তো পুকুর ঘাটে। তো সে না
আল্লাহর মানে সূরা পড়তে পড়তে সে বাসার দিকে চলে আসে। আর রাসেল ভাইয়া বাসার দিকে এসে সে না ওই পুকুরের ওই যেখানে কুকুরটাকে বসা দেখেছে ওইখানে না লাইট মারে। লাইট মারার পর রাসেল ভাইয়া আব্বু দেখে যে কোনো কুকুর তো নাই, ওখানে কিচ্ছু নাই। এন্ড বাসায় আসার পর দেখে যে আব্বুর যে কুকুরগুলা পালে সেই কুকুরগুলা বাসায় ঘুমায়, মানে আমাদের বিল্ডিং এর চারপাশে ঘুমিয়ে আছে। তো তখন আব্বু মানে একটু ভয় পেয়ে যায় এন্ড বুঝতে পারে যে না, আব্বুর এই টাইমে বাইরে যাওয়া ঠিক হয় না, এন্ড পুকুর ঘাটে তো একদমই না। তারপরে সে বাসায় চলে আসে, যদিও সে মানে অত কোনো সমস্যা হয়নি, কিন্তু এটা ছিল ওই দিনকারের কাহিনী। আর একদিনও হচ্ছে এরকমের রাতের বেলা, তখন আই থিঙ্ক 12টা মেবি 12টা বাজে এরকম একটা আনুমানিক সময় আব্বু বলেছিল। তো সে ওই এই একই স্মোক করতে করতে সে করে কি, এবার আর পুকুর ঘাটে যায় না, সে যায় হচ্ছে ওই ময়দানের যে রোডটা রয়েছে ওই ময়দানের দিকে রোডটাতে যায়। তো কথা বলতে বলতে সে খেয়ালই করেনি যে সে একদম ময়দানের রোডে চলে আসছে। আসার পরে সে না হঠাৎ করে ফিল করলো কি যে কোন একটা জন্তু যদি অনেক রাগ করে গোংরায় না, ওই রকমের একটা শব্দ। তো শব্দ পাওয়ার পরে আব্বু হচ্ছে মানে একটু খেয়াল করে যে ও আমি কোথায়, এন্ড দেন দেখে যে সে একদম পাশেই, ময়দানের পাশেই কিন্তু একদম পুকুরটা। এন্ড তখন মানে আব্বু ফিল করে যে আমার এখানে আসা উচিত হয়নি। তো সে না হাঁটা শুরু করে যে ঠিক আছে আমি বাসার দিকে চলে যাই, এখানে আসা ঠিক হয়নি। কিন্তু যখন সে আসা শুরু করে না, ওই গোংরানোর শব্দটা আরো বেশি পাচ্ছিল এন্ড সে না ফিল করতেছিল যে তার কানটা না অনেক ভারী হয়ে আসছে, কানটা অনেক ভারী হয়ে আসতেছে। তো সে জোরে হাঁটা শুরু করে এন্ড যখনই একটু মানে পাস হয়, একটু হাঁটে মানে কত দূর যায়, তখনই ফিল করে যে তার কানে কেউ একজন মানে চিমটি দেয়। যখনই চিমটি দেয় এবং এটা একদমই পরিষ্কার যে আশেপাশে কেউ নেই, এত রাতে গ্রামের বাড়ি, এবং তখন ছিল একদম শীতের সময়, সবাই যে যার মতো বাসায় এবং ঘুমায়ও পড়ছে ম্যাক্সিমাম মানুষ। তো তখন হচ্ছে আব্বু ভয় পায় এন্ড যত সম্ভব জোরে হেঁটে বাসায় চলে আসে। তো এই ছিল হচ্ছে দুইটা কাহিনী। এন্ড এই পুকুরের যে এই জিনিসটা, এই যে জিনটা, সেটা হচ্ছে স্টিলও বলা যায় যে মানে জিনিসটা কেমন রাসেল ভাইয়া, যে কোনো না কোনো ভাবে না আব্বুকে ওই পানিতে টানে, মানে ওই পুকুরটা টানে সবসময়, ওই পুকুরের চারপাশে দুটা মাগুর মাছ, যেটা স্বাভাবিক দেখা যায় না। তো রাসেল ভাই সে কোনো কিছু না ভেবে তাড়াহুড়া করে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে রাসেল ভাই একটা বস্তা নিয়ে আসে, এবং বস্তা নিয়ে আসার পরে সে মাগুর মাছ দুটিকে আবার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই দেখার পরে এটাকে রাসেল ভাই অ্যাবনর্মাল মনে করে, কোনো কিছু ভাবে না। তারা সবাই মিলেই এটাকে আর কি মাছ দুটাকে খায়, বাসার সবাই, পরিবারের সবাই মিলেই খায়। তো খাবার রাসেল ভাই 2 থেকে 3 দিন পরে রাসেল ভাই সন্ধ্যার দিকে আমার সেই খালু হঠাৎ করে প্রচন্ড জ্বর এবং তীব্র পেটে ব্যথা শুরু হয় রাসেল ভাই। তো তারপরে পরের দিনে ডাক্তার দেখায়, ডাক্তারে আমাদের সেই উপজেলা থেকে জেলায় ট্রান্সফার করে দেয়। তো ট্রান্সফার করার পরে তারা মনে করে যে এটা অন্য কিছু, তো তাহারা এটাকে আয়সা ও হুজুর দেখায়। হুজুর দেখানোর পরে এবং কবিরাজ দেখায়, এরকম প্রায় 1 সপ্তাহ কাইটা যায়। 1 সপ্তাহ কাইটা যাওয়ার পরে ওই 1 সপ্তাহ মাথায় যেদিন, ওই দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে মারা যায় রাসেল ভাই। তো রাসেল ভাই এখানেই ঘটনাটা শেষ না। রাসেল ভাই মারা যেদিন যায় রাসেল ভাই, সেদিন ছিল অমাবস্যার রাত। তো রাসেল ভাই অমাবস্যার রাত ছিল। তো পরের দিন সকাল 10টার দিকে তার জানাজা হয়। জানাজার হওয়া শেষে এরকম পরের 2 দিন ভালো ছিল, কোনো কিছু না, সবাই শোক পালন করতেছে। এরকম 2 দিন যাওয়ার পরে রাসেল ভাই 2-3 দিন যাওয়ার পরে রাসেল ভাই দেখতে পায় যে তার যে স্ত্রী, অর্থাৎ আমার খালা, সে দেখতে পায় যে এরকম আমাদের বরিশালের ভাষায় রাসেল ভাই বলে যেটাকে উঠান, বাড়ির সামনে যে জায়গাটা রাসেল ভাই, সেটাকে আমাদের উঠান বলে বরিশালের ভাষায়। তো সেখানে দেখতে পায় যে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাচলা করতেছে সে অনেক। এরকম দেখার পর পরিবারকে বললো যে এরকম আমি দেখতে পাইছি তাকে। তো সেটা সবাই মনে করলো যে এটা মনের ভ্রান্তি, ভুল ভাবলো। তো সে তারপর হলো কি, এরকম পরের দিন আবার রাত্রে এরকম দেখতে পায় রাসেল ভাই। দেখতে পাওয়ার পরে
সবাই এরকম দুদিনই পর পর এরকম বলতেছে যে না, এটা কোনো সমস্যা না, এটা তোমার মনের ভুল, তুমি মনের ভুলে এরকম দেখতেছ। তো রাসেল ভাই তারপর যেটা হয় কি, তারপর এরকম 2 দিন 3 দিনের দিন আবার তার যে ছোট ভাই, আমার যে খালু, তার ছোট ভাই ছিল একটা, তো সে দেখতে পায় যে তার ভাই এরকম হাঁটা চলা করতেছে রাস্তার ভিতরে, ওই সামনে মাঠের ভিতরে হাঁটা চলা করতেছে এবং খুব লাফালাফি করতেছে রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে সে বাসায় আইসা তারপর বলে, তারপরে জিনিসটাকে অনেক গুরুত্ব দেয় রাসেল ভাই, বাসার সবাই, পরিবারের সবাই। তো পরের দিন এরকম পুরা গ্রামে ছড়ায় যায়, গ্রামের সবাই আতঙ্কে ভয়ের ভিতরে আছে রাসেল ভাই কি নাকি। তো পরের দিন সন্ধ্যার দিকে রাসেল ভাই নাকি 2 জন হুজুর এনেছে, হুজুরাই না, এরকম দেখাইতেছে যে কি কি সমস্যা। তো হুজুররা বললো রাসেল ভাই বাড়ি বান্ধানো না, এই বান্ধানোর লেগে সমস্যা হয়েছে, এবং রাসেল ভাই বলছে যে অমাবস্যার রাতে মারা গেছে, তো এজন্য একটু সমস্যা হইতেছে রাসেল ভাই। তো তারপরে তারা করলো কি, বাড়িটা আটকানো আর কি, এক কথায় চারোদিকটা বাড়ির ভিতরে চারোদিকটা আটকে দিছে, বান্ধে দিছে এক কথায়। বাইন্ধে দেওয়ার পরে রাসেল ভাই এরকম, তারপর আস্তে আস্তে রাসেল ভাই পরিস্থিতি সবকিছুই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আরো কয়েকটা তাবিজ টাবিজ দিছে এগুলো সাথে রাখার জন্য। শেষের দিকে একটা পুরনো কুয়া আছে, যে কুয়াটি মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মানুষ কেটে ফেলে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে। তো মাঝে মাঝে সন্ধ্যা হলে বা রাত গভীর হইলে সেখানে শব্দ হইতো, অনেক মানুষের কথাবার্তা হইতো, এবং অনেক কিছু ঘটনা ঘটতো, যা পরবর্তী আমি যখন আবার পাঠাবো তখন বিশদ আলোচনা করবো। এখন ছোট্ট একটি বর্ণনা দিচ্ছি। তো এই কারণে এই ঘটনার জন্য আশেপাশে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কর্মকর্তা এখানে ট্রান্সফার করে দিলে তারা 1 মাসেও বেশি থাকতে পারে না, তারা সপ্তাহখানের মধ্যে তারা এই বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়, বা এই চাকরি এখানে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো আমার বাবা এবং আমাদের পরিবারের সবাই এখানে প্রায় 2 থেকে 3 বছর ছিলাম। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তিনি এই সম্পর্কে অনেক ধারণা রাখতেন। তো ঘটনার দিন উনি বাসায় আসছে। এখানে একটু কথা বলে রাখি, পাশের বাড়ি ছিল আলামিন, ছোট ছেলের নাম, তার বোন জুলিয়া এর বাসা। আবার তার পাশে বাসা ছিল বাবু, তার পাশে বাসা ছিল রুকমান লোথায়, এবং একটু দূরে ওদের ছিল রাজুদের বাসা, কাজলদের বাসা। তো এরা এই বাসা প্রত্যেকটা লোকই জানতো এই বাসার ঘটনাগুলো, কারণ এদের মুখোমুখি সবাই জানতো আর কি, প্রতিবেশী সবাই, যে বাসায় এরকম সমস্যা কেউ থাকতে পারে না। আমরা আসার পরেও তারা অবগত করেছে। তারপরে এগুলি আব্বা কোনো তাদের কান না দিয়ে এই বাসায়, তো বাসায় খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশে ভালো। তো বাসার ওই পিছনে যে মেন রাস্তা, ওটা পিছনে বিশাল বড় দেখি, প্রায় 1/2 কিলোমিটার মতো হবে রাউন্ড। যাকে ওই বিষয়টা পরে অন্য ঘটনায় বলবো। এখন ঘটনার দিন বাবা যখন কাজ শেষে বাসা সন্ধ্যার দিকে ঢুকে দেখলেন আম্মা সেই শিপন শাড়ি পরে, যেটা খুব পছন্দের ছিল, সেটা পরে আছে এবং হাঁটতেছে, এবং কাপড় চোপড় খুব সুন্দর করে গোছাইতেছে। তো বাসায় তখন ইলেকট্রিসিটি ওই সময়, তো ডিম লাইট জ্বলতেছে পাশে। তো আব্বা যখন ঢোকার পরে প্রথমে সালাম দিল, কথা বললো কি ব্যাপার, সালামের উত্তর অবশ্য দেয় নাই, একটা পর একটা কাপড় গুছিয়ে যাচ্ছে। তারপর ঘটনাটা একটু দেখলেন যে কোনো কথা বলতেছে না, কাপড় ভাঁজ করতেছে, এভাবে রাখতেছে, এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, হ্যাঁ, শুধু সেম এক পাশে, কিন্তু কথা বলতেছে না, শুধু হাসতেছে, মুচকে হাসতেছে। তা ভালো করে লক্ষ্য করে দেখলেন সে কিছুটা লম্বা, মানে আমার আম্মার চেয়ে কিছুটা লম্বা। তো নিচের দিকে তাকিয়ে দেখলেন যে উনি শূন্য থেকে কিছু উপরে ভেসে ভেসে হাঁটতেছে, ঠিকই সবকিছু ঠিক, কাপড় পরা ঠিক, কিন্তু উনি মাটিতে ওনার পাও নেই। তারপর উনি
বললো যে বুঝতে পার না, আবার তোর বোঝার বাকি রয় নাই। তখন তিনি তাকে বললেন, আম্মা আপনি কাপড় চোপড় গোছাইতেছেন, আমি কি কোনো সহযোগিতা করবো আপনাকে? তখন উনি তার চেহারাটা পুরোটা দেখে, ঠিক আম্মার চেহারা, সেম আম্মার চেহারা, সবকিছু সে। আমার আম্মা হ্যাংলা পাতলা, শ্যামলা সুন্দর, চুল লম্বা, সব ঠিক আছে, ঠিক সেম। সে হাসি দিয়ে আস্তে করে দরজার এখানে বের হয়ে আব্বাও তাকে ফলো করলেন এবং মিলিয়ে গেলেন। পানি নেওয়ার জন্য লাইনগুলো ঘোরানো লাগে, মানুষে পানি নিয়ে তাদের জমিতে লাইনগুলো ঘোরায় রাখে, পানি তাদের ভেঙে ঢুকে। তো তাদের ভেঙে যেন না পানি যায় সেজন্য লাইনগুলো ক্রমান্বয়ে ঘোরায় আমাদের ভেঙে পানি নিয়ে আসার জন্য লাইনটা করলাম। তো 2টা ভূমি, 2 বিঘা মাটি। আরেকটা ভূমি হচ্ছে এই জমির থেকে ওই জমির ডিস্টেন্স হচ্ছে আপনার হাফ কিলোমিটার, প্রায় হাফ কিলোমিটার। তো ওখানে একটা জায়গা আছে, শিমুল গাছ থাকে, শিমুল গাছের নিচ দিয়ে রাস্তা। জায়গাটা অনেক ওয়ান্টেড, আপনার মাঝে মাঝে মানুষ দেখতে পায় অনেক বড় ষাঁড়, মানে হচ্ছে ষাঁড় গরু ধান খাইতেছে, ধান ক্ষতি করতেছে, কেউ খাদাইতে গেলে তাইরা আসে। তো সকালে আবার যায় দেখে যে না কিচ্ছু হয়নি, ধান যেমন ছিল তেমনই আছে, মানে ওটা আর কি ওয়ান্টেড প্লেস আর কি। তো সবাই ওই জায়গাটাকে রাতের বেলায় অ্যাভয়েড করে। তো যাই হোক এই ব্যাপার। তো গেলাম, লাইন টাইন 2টাই ঘুরে আসলাম। আইসা দ্বীপে বসছি, দ্বীপে বসার কিছুক্ষণ পরে আমাদের 9 পড়ছে, রাত 11টার দিক করে। তো 11টার দিক করে যেহেতু 9 পড়ছে, কি আর করার, পানি তো নেওয়া লাগবো। 2 ভাইয়ের কাছে 2টা লাইট, 2টা কোদাল। তো লাইনটা দিয়ে গ্যাস লাইনের কিছু দূর, গ্যাস লাইনে পানি যায়, তারপরে কাঁচা ড্রেন দিয়ে পানি যায়। যাইতে তো আমার ভূমিটা অনেক দূরে, বললাম ডিপ থেকে ডিস্টেন্স হচ্ছে সেই জমির প্রায় 1 কিলোমিটার। তো পানি যাইতে, জমিতে পানি পৌঁছাইতে টাইম লাগে মোটামুটি আপনার 40 মিনিট কি 50 মিনিট এইভাবে। তো ডিপ স্টার্ট দিয়েও ডিপের মধ্যে বসে থাকলাম আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টা বসে থাকার পরে বড় ভাই বলতেছে চল এবার আমরা যাই, দেখি পানি জমিতে গেল কিনা। তো যেই কাজ, লাইট জ্বালাইলাম, জ্বালায় 2 ভাই পানির ট্রেন ধরে হাঁটতেছি আর দেখতেছি কারো পানি যায় কি দেখতেছি, যাইতে তো দেখছি না কোনো জায়গায় পানি যায় না, সুন্দরভাবে আমাদের জমিতে পানি ঢুকতেছে। তো ভাই ফার্স্ট টাইম পানি নিতেছি, ফার্স্ট টাইম পানি নেওয়ার কারণে জমিতে কি হয় আপনার ইঁদুরে আলগুলো, জমির আইলগুলো ফুটা করে দেয়, পানি চলে যায়। এই জন্য আর কি আদিবাসীরা আইলগুলো খুঁড়ে রাখে ইঁদুর মারার জন্য, আইলগুলো দিয়ে পানি চলে যায়। এই জন্য আমি লাইট দেখাই, পানি আস্তে আস্তে ভুঁইয়ের পানি ঢুকে আরো পানি আটকায়, আমি লাইট দেখাইতেছি আর ও পানি আটকাইতেছে। এরকম করতে যাই হোক ওই জমিতে পানি হইলো। ওই জমিতে পানি দেওয়ার পরে এখন ওপরে জমিতে লাইনে দেওয়া লাগবে, যেটা বললাম ভুঁইয়ের আধা কিলোমিটার দূরে লাইন। তো 2 ভাই মিলে গেলাম, আবার ওই জমিতে লাইনটা দিলাম। তো ওটা তো সে পর্যায়ে আমি লাইট দেখাইতেছি, ভাই ফুটাফাটি গুলো বন্ধ করতেছে, মানুষের জমিতে যেন পানি না চলে যায় ইন্দুরে খাদ দিয়ে। তো এক পর্যায়ে কি হলো আপনার চার্জার লাইট, তো চার্জ শেষ হয়ে গেল একটা লাইটে। তো আমরা আগেই বলছিলাম যে 2 ভাই 2টা লাইট নিয়েছি। তো আমার লাইটের চার্জ শেষ, ভাইয়ের লাইটটা শুরু, আর ভাইয়ের লাইটটা জ্বালাইলাম। জ্বালায় জানি না কখন রাত কয়টা বাজছে, ঘন অন্ধকার, অনেক অন্ধকার। তো পানি হইতে মোটামুটি এর হয় যে অর্ধেকে গেছে, আর লাইনে যতটুকু পানি আছে আর কি আসলে হয়ে যাবে। তো ভাই বললো যে তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই ওই জমিটা দেখে আয়, ওই জমিটা দেখা ডিপের কাছে চলে আসবি, আর আমি এটার পানি হয়ে গেলে আমি ডিপের কাছে চলে যাব। তো 2 ভাই মিলে আমার বাসায় চলে যাবো একসাথে। তো রাত বাজে তখন প্রায় 2টা, রাত 2টা, মনটা খারাপ এদিকে করে ঘুরতেছেন, শুনতে পারতেছি না। তো যাই হোক বললো যাইতে পারবি, আমার ভাই আমার বলতেছে ওখানে কি যাইতে পারবি? হ্যাঁ যাইতে পারবো, সমস্যা নাই, এলাকাটা তো বাড়ির কাছে সমস্যা নাই, এলাকাতেই চলাফেরা, আমাদের সাহস গ্রাম অঞ্চলের লোক হচ্ছেন না। আর তখন উঠতে বয়স, আসছি, আচ্ছা ভাই আমি পারবো ওখানে নিতে। তো যেই কাজ, আমার ফোনে টর্চ লাইটটা জ্বালাইলাম, তখন স্যাম্পনি একটা সেট ব্যবহার করতাম, অডিও ভিডিও সেট। তো যাই হোক লাইট ফ্ল্যাশটা জ্বালায় কোদালটা ঘাড়ে নিয়ে আসতেছি। তো ভাই আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমাদের এই আদিবাসী সাঁওতালরা করে কি, তারা মরার আগে হয়তো বলে যায় যে আমাদেরকে আমার নিজের জমির আইলে মাটি দিস,
তো ওরা করে কি যে জমির এক কোণাতে তাদেরকে মাটি দিয়ে কবর করে, কবরটা দিয়ে উঁচু করে রাখে, ঢিবি করে রাখে, পরিষ্কার করে রাখে, অনেক পরিষ্কার করে। আপনার হচ্ছে মাটি টাটি মুছে টুছে তো অনেক পরিষ্কার হয়ে থাকে। তো আমি অত জানি না যে এটা আদিবাসীদের কবর, দেখছি তো ওই কবরটা কবে দিছে সেটা জানি না। তো আমি আসলাম, আসার পরে হ্যাঁ ফ্ল্যাশ দিয়ে জমিটার চারিপাশে করলাম, দেখলাম না পানি আমার ভূমিয়ে ঠিকভাবে আছে। তো আমি ভাইরে ফোন দিলাম যে ভাই কি আসতেছেন? বলছে আমি তো তাহলে তুই ওখানে থাক, আমি ডিপটা বন্ধ করে ডিপের কাঠটা নিয়ে চলে আসতেছি, আর কাঠ না হলে আবার ডিপে পানি ওঠে না। তো ভাই কি করলো, ভাইয়ের সাথেই কথা। তো শীতের রাত, 3 হাত দূরে জায়গা দেখা যাইতেছে না, এত ঘন কালো কুয়াশা। তো আমি বললাম যে আর কি করার, রাত 2টা বেজে গেছে, ভূতে তো শেষ, 2:30 বাজে, প্রায় 3টার কাছাকাছি। তো আমি একটু বসি, হাত পা অনেক ঠান্ডা লাগছে। তো আমার জমির ওপরে, একটা জমির ওপরে দেখছি ফর্সা ফর্সা হয়েছে, জায়গাটা পরিষ্কার। তো আমি বসে পড়ি, কিন্তু ভাই এটাই জানা ছিল না যে ওই জায়গাটা হচ্ছে আদিবাসীর কবর। আমি বসে আছি আরামে, তো ফোনে গান শোনার চেষ্টা করতেছি, তাই ভাবতেছি ফোনের চার্জ কম, গান নাই শুনি। তো এই ফোন টিপতেছি, টিপতে টিপতে মনে হইতেছে যে যেটার উপরে বসে আছি সেটা যেন লড়তেছে। হ্যাঁ, লড়তেছে, বিষয়টা কি? তো আমি ভাবতেছি রাত জাগা শরীর, রাত জাগতেছে এর জন্য, হয়তো আমার মাথা ঘুরতেছে এর জন্য। তো আমি আবার লড়ে চড়ে ভালো হয়ে বসলাম, তো না, তারপরও দেখি লড়তেছে, না হলো না। আমি উঠে দাঁড়াইলাম, উঠে দাঁড়ানোর পরে দেখছি না সব স্বাভাবিক। আমি না দাঁড়াইলেও অনেক শীত লাগতেছে, আবার বসে পড়লাম। বসলেই দেখতেছি যে মাথা ঘুরাইতেছে, কবরটা মনে হচ্ছে কেমন যেন লাগতেছে। তো আমি এবার ভালো করে লাইটটার ফ্ল্যাশটা জ্বালায় আমি দেখতেছি কিরে কি সমস্যা, আমি বসে আছি এত সুন্দর জায়গায়, অথচ তো নড়ে। তো ফ্ল্যাশ জ্বালাই দেখতেছি এটা একটা কবর। ও ভাই, সে মুহূর্তে আমার গায়ের লোমটা গেল খাড়ায়, লোমটা খাড়ায় গেল। আমি তো দূরে উঠে গেছি, যতটুকু পাই দোয়া কালাম করতেছি। এর মধ্যে ভাই ঘটনা কি, ওখানে একটা আদিবাসী পাড়াতে একটা পুকুর আছে, পুকুরটা অনেক ওয়ান্টেড পুকুর। পুকুর পাড়টায় ভাই এমন আলোকিত হয়ে গেছে। আর বেশিরভাগ আদিবাসীরা কুকুর পালে, কুকুরগুলো পাড়ার মধ্যে থেকে ঘেউ 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 আওয়াজ করতেছে, আর গোটাটায় আলোকিত হয়ে গেছে। ভাই আমি পারতেছি না, দৌড় দেবো, কোন দিক দৌড় দেবো না দেবো, এই কথা ভাই। এর মধ্যেই দেখতেছি আমার ভাই চিল্লাইতেছে দূর থেকে যে সজীব আমি আসতেছি, ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো আমার ভাই আবার স্মোক করে, ও একটা সিগারেট জ্বালায়, আমার দিকে দৌড়ে আসতেছে আর বলতেছে ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো ভাই আমার কাছে ভাই আসলো, আশা করে বলতেছে ভাই পিছে তাকাস না, 2 ভাই মিল দৌড় দি। তো ভাই দৌড় দিব, আপনার সব জমিতে পানি নিচে, কাদা, অনেক কাদা। তো আল রাস্তায় হাঁটা বিপদ, রাত্রে বেলা ঘন গেল কুয়াশা, এসে কিন্তু আমি আর তাকাইনি। তো পড়তেছি আর উঠতেছি, এমন অবস্থা। ওই উপরে আমি উপরে, ঘাড়ে কুদাল, ফন্টন, এগুলান ভাবার টাইম নাই, জীবন বাঁচানোই বড় কাজ। তো ভাই একটু দৌড় দিয়ে আসার পরে আমাদের ওখানে আবার ঈদগাহ আছে, ঈদগাহটা গ্রামের বাইরে। ওখানে দেখতেছি আপনার ধান কেটে নেওয়ার পরে জমিতে যে খড়গুলো থাকে, গোড়ার খড়গুলোকে কেটে যেন ভাঙা দিয়ে রাখছে। তো ভাই বলতেছে থাম সজীব, একটু থাম, আমি আগুনটা জ্বালাইলে হয়তো একটু ভয় কম লাগবে। তো পকেটে হাত দেয়, দেখে তার কাছে ম্যাচটা নাই। তো বলতেছে পড়ছি আর উঠছি, কখন হয়তো জমির মধ্যে পড়ে এসে লাইটটা, চলে ভাই দৌড়। আবার দৌড় শুরু করলাম, এত দৌড় শুরু করছি যে কুকুরের শব্দগুলো মনে হইতেছে আমাদের পিছে পিছে আসতেছে। আর আমার ভাই বলছে যে পুকুরের পাশ দিয়ে পিছে তাকাবে না। তো আমি পিছে তাকাইনি, এর জন্য তাকাচ্ছি না, আর আমি দৌড়াইতেছি, আমার ভাই পিছে আছে। আমার একটু সাহস যে ভাই তো পিছে আছে, আমি দৌড়াইতেছি। তো দৌড়াইতে দৌড়াইতে যখন পাড়ার মধ্যে চলে আসি, আর শব্দ টব্দ পাই না। তো আমার বড় ভাই বলতেছে সজীব, যা ঘটনা ঘটছে ঘটুক, আমাদের রাতে কিছু বলিস না, দিনের বেলা বলিস। তো বাসায় চলে আসলাম,
বাসায় আসার পরে আম্মা আমাদের দেখতেছে যে আমাদের গায়ে অনেক খাতা। আম্মা বলছে এত খাতাকে? তাই আমাদের বললাম যে দেখেন আম্মা, রাতে পানি লিছি আমি, ভাই বলতেছে রাতে পানি লিছি তো কাদা পড়তেই পারে, স্বাভাবিক। তো কাপড় চোপড় চেঞ্জ করে ঘুমাইবো, এমন সময় মনে করেন যে আমার বড় ভাই ওর রুমে, আমি আমার রুমে শুইতে যাইতেছি। তো আমার তো গা এত পরিমাণে গরম, এত পরিমাণে গা গরম ভাই, শীতের মধ্যে জামা টামা সব খুলে ফেলাইছি, খালি গায়ে শুইছি, তাও মনে হইতেছে মানে গায়ের গরম যাইতেছে না। ফ্যান চালাইতেছি, ফ্যানের হাওয়া যেন মনে হইতেছে যে গরম লাগতেছে। তো আমি ভাবতেছি যে জানলা খুলবো কিনা। আর আমাদের বাসাটা একদম বাড়ির পিছে, মানে গ্রামের লাস্টে হওয়ার কারণে এই সাইডে কেউ রাতের বেলা আসে না। আর শীতের রাত, আর রাত 3টা 4টা মানে অনেক রাত। তো এই ব্যাপার, জানলাও ভয়ে খুলতে পারতেছি না, ঘুম আসে না ভয়ে। যাও কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, মনে একটু ভালো লাগলো যে না ফজরের আজান দিচ্ছে, ঠিক আছে ঘুমাই। তো ভাই ঘুম গেছি, আমার কিন্তু সকালে ভাই ডাকে, মাও ডাকে নাই, ভাইও ডাকে নাই। তো ঘুম থেকে উঠছি আপনার 8টা 9টার দিকে, শরীর এত পরিমাণে ব্যথা আর জ্বর, মানে শরীরটা যে আমি তুলবো সেই তুলতে পারতেছি না। আমার বড় ভাইয়েরও এক অবস্থা, আমারও সে এক অবস্থা। এখন কি আর করার। তো আম্মা বলতেছে কিরে কি অবস্থা, এরকম কে, তোদের জ্বর দুইজনেরই? তো আম্মারে আমি বললাম যে আম্মা এই ব্যাপার, গত রাতে তো আমিও ভয় করছি, আমার বড় ভাই ভয় করছে, এর জন্য এই অবস্থা। তো কি আর করার। আম্মা বলছে যে আমার তো রাতে ওদের কাপড় চোপড় দেখে মনে হয়েছে কিছু হয়েছে, তো তখন তো তোরা কিছু বললি না। আমি যে রাতের বেলা ছিল বলে কিছু বলি না। তো যাই হোক, এ কথা বলার পরে আমার আব্বার বড় ভাই ও হুজুর, ও পানি পড়া টড়া দেয়, ঝাড়ফুঁক করে। তো তার কাছে গেল আমার আম্মা, যা 2 ভাইয়ের জন্য পানি পড়া আর সুতা পড়া নিয়ে আসলো। পানি পড়া খাইলাম, খাওয়ার পরে 3 দিন ভাই জ্বর ছিল। 3 দিন পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হইলাম।